আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান সত্তার, যিনি কিনা সমগ্র ইউনিভার্সের মালিক। তো আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ওভারঅল যে বিষয়টা দেখতে হচ্ছে সেটি হচ্ছিল আমাদের ভিডিওর সাউন্ড এবং সকল প্রশংসা সেই মহান সত্তার, যিনি কিনা সমগ্র ইউনিভার্সের মালিক। তো আজকের পদার্থবিজ্ঞান ক্লাস আপনাদের প্রত্যেককে, তো ভাইয়া যে কথাটা বলতেই হয় আসলে সেটি হচ্ছে আপনি আপনার খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে সুন্দরভাবে আপনি আপনার টেবিলে বসে দেন এবং সেই সাথে আপনি কোথায় থেকে ক্লাসটিতে জয়েন করছেন এবং আপনারা সকলেই কেমন আছেন আপনি আপনার পজিটিভ রিভিউটা জানিয়ে দেন। তো আর কথা না বাড়িয়ে লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। আজ আমাদের ক্লাসটা হচ্ছিল বস্তুর উপর তাপের প্রভাব। ভাই এই ক্লাসটা আমরা এর আগে শুরু করছিলাম, বাট ইলেকট্রিসিটির কারণে পাশাপাশি ঝড়ের কারণে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। বাট আমরা প্রথম ক্লাসের তাপমাত্রা স্কেল সামান্য কিছুটা পড়ছিলাম, বাট এর পরেই বিদ্যুৎ আসলে চলে যায়। তো আমরা শুরু থেকেই ক্লাসটি কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো আপনার পুরো ক্লাসটি জুড়ে আমাদের সাথে থাকবেন। আর যে কথাটা বলতেই হয় সেটি হলো যে দুনিয়াতে কে আপনাকে কিভাবে দেখলো, আশেপাশের লোকজন আপনাকে কিভাবে দেখে, এতে কোনো কিছু যায় আসে না। সময় হলে তারা আপনার ব্যাপারে কোনো পরোয়া করবে না। এতে কিছু যায় আসে না যে কে অসন্তুষ্ট হলো আর কে বাঁকা চোখে তাকালো বা কে কি মনে করলো। এই পৃথিবীর প্রত্যেকটা কিছুই উপলব্ধি করার যোগ্য। এই পৃথিবীর সব কিছুই উপলব্ধি করার যোগ্য। এখানে যে উপলব্ধিটি সব থেকে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য সেটি হচ্ছিল আপনি নিজেকে কিভাবে দেখেন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে কিভাবে দেখেন। তো আপনি তখনই কেবল পরিবর্তনের জন্য প্রস্তুত যখন আপনি নিজের প্রতি কনফিডেন্স রাখবেন, নিজের প্রতি কনফিডেন্স লেগে এগিয়ে যাবেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনার সফল করবেন। আপনি নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান, কারণ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলছেন যে ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এমনটা বলেননি যে ফাইন্নামা বাদ আল উসরি ইউসরান, যে কষ্টের পরেই আছে স্বস্তি। না, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেছেন যে ফাইন্নামা আল উসরি উসরান। তো আপনাকে আল্লাহ সফল করবেন, তো আপনাকে শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে। তো লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। আমরা শুরু করব তাপমাত্রা স্কেল। তো লেটস, আমাদের কাছে অনেকগুলো স্কেল আছে। লেটস, আমাদের কাছে 5টি স্কেল আছে। এখানে প্রত্যেকটা স্কেল আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটা স্কেলে যে উষ্ণতামিতিক পদার্থ ব্যবহার করা হয়েছে সবগুলোই সেম। প্রত্যেকটাতেই পারদ ব্যবহার করা হয়েছে, পারদ থার্মোমিটার। তো এই একদম নিচের বিন্দু, প্রত্যেকটারই একদম নিচের বিন্দু, এই পয়েন্টকে বলা হচ্ছিল আইস পয়েন্ট বা বরফ বিন্দু। বরফ বিন্দু বা আইস পয়েন্ট। এবং একদম উপরের বিন্দু, এই বিন্দুকে বলা হচ্ছিল বাষ্প বিন্দু। বাষ্পবিন্দু বা স্টিম পয়েন্ট। তো এই যে বরফ বিন্দু বা স্টিম পয়েন্ট, এখানে তো আমরা অনেকগুলো স্কেলকে একসাথে রাখছি। লেটস সে মোট আমরা 5টি স্কেলকে আলাদা আলাদাভাবে রাখছি। তো এই স্কেলগুলোকে বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন নামকরণ করছেন। তো এই যে প্রথম যে স্কেলটা আমরা নিচ্ছি এটি হচ্ছে সেলসিয়াস স্কেল, পরবর্তী যে স্কেলটা নিচ্ছি সেটা হচ্ছিল কেলভিন স্কেল, এবং তার পরবর্তীতে স্কেল যেটা নিচ্ছি আমরা সেটা হচ্ছিল ফারেনহাইট, এবং এটি হচ্ছিল র্যাঙ্কিং, আর এনতে র্যাঙ্কিং, এবং আর্থ হচ্ছিল রোমার স্কেল। এখন এই একই স্কেলকে এক একজন বিজ্ঞানী এক একটা নির্দিষ্ট অংশে বিভক্ত করেছেন। তো এই সেলসিয়াস তিনি কি করছিলেন, তিনি একই সমান উচ্চতার স্কেলকে মোট 100টি অংশে বিভক্ত করছেন। তো তার বাষ্পবিন্দু তিনি ধরছিলেন 0,
0°C ও বরফ বিন্দু, এবং তিনি বাষ্পবিন্দুকে ধরছিলেন 100°C বা 100°C। এবং ক্যালভিন তিনি এই স্কেলকে সর্বনিম্ন বিন্দু বা বরফ বিন্দুকে ধরছিলেন 273 কেলভিন, এবং স্টিম পয়েন্ট বা বাষ্পবিন্দুকে ধরছিলেন 373 কেলভিন। এবং ফারেনহাইট তিনি একদম নিচের বিন্দুকে ধরছিলেন হচ্ছিল 32 এবং একদম উপরের বিন্দুকে ধরছিলেন 212। এবং র্যাঙ্কিং এবং রোমার এই দুটো হচ্ছিল নতুন স্কেল, না এই দুটো হচ্ছিল সব থেকে পুরাতন স্কেল। এই দুটো ইউজুয়ালি স্টুডেন্টরা খুব কম পড়াশোনা করেন, তো এই স্কেল দুটো আমি আপনাদেরকে শিখাই রাখবো, কারণ এগুলো আপনার পরবর্তী লাইফে খুব বেশি কাজে লাগবে। তাই তো এটা হচ্ছিল 492, এর বরফ বিন্দু এবং এর বাষ্পবিন্দু হচ্ছে হলো 672। এবং র্যাঙ্কিং রোমার স্কেলের বাষ্পবিন্দু হচ্ছিল, বরফ বিন্দু হচ্ছিল 0 এবং বাষ্পবিন্দু হচ্ছিল 80। তো ভাইয়া দেখো যে এই স্কেলগুলোকে তারা অনেকগুলো অংশে বিভক্ত করছেন। তিনি মোট 100টা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করছেন। তিনিও টোটাল 100টা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করছেন। পাশাপাশি ইনি ভাইয়া দেখেন তিনি কি করছেন, 212 থেকে 32 যদি আপনি বিয়োগ করেন, 212 মাইনাস হচ্ছে হলো 32, কত 180টি অংশে বিভক্ত করছেন না তিনি। ঠিক একই সেম উচ্চতার স্কেলকে তিনি 180টি অংশে বিভক্ত করছেন। পাশাপাশি ইনি কী করছেন, ঠিক একই সেম কাজ করছেন, যে 672 মাইনাস 492, সেম রেজাল্ট আসবে 180। আর তিনি একই সমান উচ্চতার স্কেলকে টোটাল 80টি অংশে বিভক্ত করছেন, 0 থেকে 80টি অংশে বিভক্ত করছেন। তো যদি আমরা এই বরফ বিন্দুতে একটা নির্দিষ্ট উষ্ণতার বস্তুকে টাচ করাই, তাহলে এই যে পারদ থার্মোমিটার তাদের বৈশিষ্ট্য সেম থাকার কারণে তারা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠবে। লেটসে তারা এই উচ্চতা পর্যন্ত উঠছে। প্রত্যেকটা স্কেল একই সমান উচ্চতা মিন করবে। রিজনটা ভেরি সিম্পল, যে প্রত্যেকটা স্কেলেই তো আমরা পারদ রাখছি। যদি আমরা একই নির্দিষ্ট উষ্ণতার কোনো বস্তুকেই বরফ বিন্দুতে টাচ করাই, তাহলে তারা তো একই উচ্চতা লেভেল পর্যন্ত উঠবে। যদি তারা একই লেভেল পর্যন্ত ওঠে, তো আমরা কি এই পয়েন্টগুলোকে নামকরণ করতে পারি না স্কেলের নাম দ্বারা। এই পয়েন্টকে আমরা বলতে পারি সি, এই পয়েন্টকে আমরা বলতে পারি কে, এবং এই পয়েন্টকে বলতে পারি আমরা এফতে ফারেনহাইট, এই পয়েন্টকে বলতে পারি আমরা আরএনতে র্যাঙ্কিং, এবং এই পয়েন্টকে বলতে পারি আমরা আর হচ্ছিল রোমার। যদি তার একই নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত ওঠে, তাহলে আমরা কি করতে পারি, যে এই স্কেলের অনুপাত এই C-0 এবং 100-0 যে উচ্চতা পর্যন্ত উঠছে, তারা সবাই কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠছে। তাহলে এই অনুপাত C-0, 100-0, K-273, 373-273, এদের অনুপাত কিন্তু সেম হওয়ার কথা, এবং ইন্ডিভিজুয়ালিভাবে এদের অনুপাত সমান হয়। তাহলে এদের অনুপাতগুলো আমরা কীভাবে নেব, এদের অনুপাতগুলো এইভাবে নেওয়া হয়, যে C-0 ডিভাইডেড বাই 100-0 ইজিক্যাল টু এই অংশের অনুপাত এবং এই অংশের অনুপাত, পাশাপাশি এই স্কেলের এই অংশের অনুপাত এবং এই অংশের অনুপাত কিন্তু সেম হওয়ার কথা, এবং সেগুলো সেম হয়। তাহলে কত হয়, K-273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273 ইকুয়াল টু F-32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। এরপর Rn-492 ডিভাইডেড বাই 672 মাইনাস 492 ইকুয়াল টু হচ্ছে R-0 ডিভাইডেড বাই 80-0। ভাইয়া দেখো, এই যে সংখ্যাগুলোকে যদি আমরা বিয়োগ করাই, তাহলে আমরা এই অংশের বিভক্ত করার অংশগুলো পাই যাই। এই অংশগুলোকে কতগুলো অংশে বিভক্ত করা হয়েছে,
তো আমরা যদি এই স্কেলগুলোতে লিখি, তো এই স্কেল সেলসিয়াস স্কেলকে টোটাল 100টি অংশে বিভক্ত করা হয়েছে, 0 থেকে 100। এই স্কেল 273 থেকে 373 টোটাল 100টি অংশে বিভক্ত করা হয়েছে, 100। পাশাপাশি এই 32 আর 212 টোটাল এই স্কেলকে বিভক্ত করা হয়েছে 180টি অংশে। পাশাপাশি র্যাঙ্কিং এই স্কেলকে 180টি খণ্ডে বিভক্ত করা হয়েছে এবং এই স্কেলকে টোটাল 80টি অংশে বিভক্ত করা হয়েছে। তো এই অংশগুলোকে যদি আমরা বাদ দিই, পরবর্তী লাইন হবে এরকম: c ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু k মাইনাস 273 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 180 ইজ ইকুয়াল টু rn মাইনাস 492 ডিভাইডেড বাই 180 ইজ ইকুয়াল টু হচ্ছে হলো r মাইনাস 0 লেখার দরকার নাই ডিভাইডেড বাই 80। দেখ এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে এটা বিভাজ্য সংখ্যা না, 20 দ্বারা ভাগ করাই দিলে সবগুলো সংখ্যাই বিভাজ্য। সবগুলো সংখ্যা যদি 20 দ্বারা আমরা ভাগ করা দিই, 20 সবগুলো সংখ্যাকে যদি আমরা 20 দ্বারা ভাগ করাই দিই, 20 দ্বারা ভাগ করা দিই, তাহলে কত কত অ্যান্সার দাঁড়ায়? c ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু k মাইনাস 273 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু f minus 32 divided by 9 is equal to rn minus 492 divided by 9 is equal to হচ্ছে r by 4। একদম ফাইনাল লাইন পর্যন্ত আমরা পৌঁছে গেছি। তো এই যে একটা লাইন, লাস্টের লাইন 3 স্টার 4 স্টার 5 স্টার, তুমি যত স্টার দিতে পারো ভাইয়া। তোমাকে এই সব কিছু মনে রাখতে হবে, সব কিছু মনে রাখতে পারলে তো তুমি ওভারঅল একদম বেস্ট। বাট যদি তুমি এই নিচের লাইনটাকে শুধু মনে রাখতে পারো, তাহলে তুমি যে কোনো স্কেল থেকে যে কোনো স্কেলে ইউনিট কনভারসেশন করতে পারবে। কিভাবে? যদি এই স্কেলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া থাকে, যদি তোমাকে বলে যে ভাইয়া তুমি ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নির্ণয় করো, তাহলে কীভাবে করবে? দেখো ভাইয়া, যে এই সি এর মান যদি দেওয়া থাকে, তোমাকে যদি এফ বের করতে বলে, তো আমরা এইভাবে সমীকরণ নেব: c বাই 5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 বাই 9। তো c এর মান যদি গিভেন দেওয়া থাকে, তাহলে এই সমীকরণে একটাই কি আননোন f, এই টোটাল সমীকরণে একটাই আননোন, সেটা হচ্ছে f। এই সমীকরণকে সলভ দিলেই কিন্তু আনসার পাবে। যদি আমরা এই c এর মান 5 ধরতাম, 5, তাহলে দেখো তো এই সমীকরণে একটাই আননোন f না, সমীকরণকে সলভ দিলেই তুমি এই আনসার পেয়ে যেতে f ইজ ইকুয়াল টু আনসার চলে আসতো। এই যে সমীকরণ, এই একটা লাইন তোমাকে মনে রাখতে হবে। তো ভাইয়া যদি ওভারঅল সবার সব কিছু বোঝা উচিত, বাট যদি তুমি বুঝে না থাকো, তাহলে আমরা আরও একবার রিপিট করবো। তো কীভাবে? তো এই আমাদের কাছে মোট 5টি স্কেল আছে: সেলসিয়াস স্কেল, ক্যালভিন স্কেল, ফারেনহাইট স্কেল, র্যাঙ্কিং এবং রোমান স্কেল। তো এই স্কেলগুলোকে বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে বিভিন্ন অংশে বিভক্ত করছেন। তো সেলসিয়াস তিনি একই স্কেলকে টোটাল 100টি অংশে বিভক্ত করছেন, ফারেনহাইট তিনি 100টি অংশে বিভক্ত করছেন। সবগুলো আমরা লিখছি যে ফারেনহাইট তিনি 180টি অংশে বিভক্ত করছেন, র্যাঙ্কিং তিনি 180টি, রোমার তিনি শুধু 80টি অংশে বিভক্ত করছেন। এই যে বিভক্তকরণ অংশ, এই অংশগুলোকে বলা হচ্ছিল মৌলিক ব্যবধান। এইগুলো হচ্ছিল স্কেলের মৌলিক ব্যবধান, টোটাল স্কেলের বিভক্তকরণের মৌলিক ব্যবধান। তো এইভাবে তিনি স্কেলগুলোকে বিভক্ত করছেন এবং এই যে অনুপাতগুলো কিন্তু সেম হওয়ার কথা, যে c মাইনাস 0, 100 মাইনাস 0 এবং k মাইনাস 273 এবং 373 মাইনাস 273, এই অনুপাতগুলো সেম হওয়ার কথা। কারণ আমরা একটি নির্দিষ্ট উষ্ণতার বস্তুকেই স্কেলের নিম্নবিন্দুতে টাচ করাইছি। যদি নির্দিষ্ট উচ্চতায় ওঠে, তাহলে এদের অনুপাতগুলো সমান হবে এবং পাশাপাশি সেগুলো সমান হয়েছে। এবং ফাইনাল লাইন পর্যন্ত যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে c বাই 5, k মাইনাস 273 বাই 5, f মাইনাস 32 বাই 9, rn মাইনাস 492 বাই 9, আর হচ্ছে r বাই 4। তো যে কোনো স্থান থেকে আমরা যে কোনো স্থানেই চলে যেতে পারবো।
তো এবার আমরা দেখবো একটা ম্যাথ, এই স্থান থেকে দেখবো আমরা একটা সুন্দর ম্যাথ যে কীভাবে আমরা ইউনিট কনভার্সেশন করতে পারবো একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে। বা দেখো যে আমাদের কাছে একটা ম্যাথ দেওয়া আছে, কি বলছেন যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যে 40 ডিগ্রি সেলসিয়াস হয়, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করে হচ্ছে সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেল, তাহলে ফারেনহাইট স্কেলে ওই তাপমাত্রা কত হবে? এফ ফর ফারেনহাইট স্কেলে দেখো ভাই আমরা কি শিখছি যে সি বাই 5 ইকুয়াল টু হচ্ছে হলো এফ। ফারেনহাইটে ছিল কত? এফ মাইনাস 32/9। দেখো তো এই সমীকরণে সি এর মান কিন্তু গিভেন, সি এর মান কত দেওয়া আছে? 40 ডিগ্রি সেলসিয়াস। যদি সি এর মান আমরা 40 ডিগ্রি সেলসিয়াস বসাই দিই, 40/5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9। ইয়েস, হ্যাঁ, যদি আমরা গুণ করাই দেই তাহলে কত পাই? দেখো তো ভাইয়া, 40 × 9 ইকুয়াল টু হচ্ছিল 5f মাইনাস হচ্ছিল 32 × 5। তো এই সমীকরণের দরকার হচ্ছিল আমাদের এফ। এটাকে আমরা সাইড চেঞ্জ করলে আমরা কত পাই? 40 × 9 প্লাস 32 × 5 ইকুয়াল টু হচ্ছিল এফ। আর এই 5 দ্বারা আমরা ডিরেক্ট ভাগ করাই দিই। এই সমীকরণকে সলভ দিলেই আনসার আমরা পেয়ে যাবো যে ফারেনহাইট স্কেলে এর তাপমাত্রা কত। এবার আমরা দেখব হচ্ছে হলো ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ভাই বুঝতো ভাই, ওভারঅল সবার বোঝা উচিত যে কীভাবে স্কেলের ইউনিট কনভার্সন করতে হয়। তো পরীক্ষার হলগুলোতে আসলে আমরা খুব ধূপধাপ আনসার দিয়ে ফেলবো, নাকি কি মনে হয়? পারবো না আমরা? অবশ্যই পারবো, জেনে আনতে পারবো আমরা ইনশাআল্লাহ। এবার হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। তো ত্রুটিপূর্ণ থার্মোমিটার কি? লেটসে আমাদের কাছে একটি থার্মোমিটার আছে। এই থার্মোমিটারে তো মোট 3টি অংশ। যে কোনো একটা বস্তুকে আমরা এই জায়গায় টাচ করাইছি, উষ্ণতম পদার্থের বস্তু, যদি আমরা এই জায়গায় তাপ দেই তাহলে এই স্কেলে তাপমাত্রা বাড়বে, এবং তাপমাত্রা বেড়ে লেটসে এই স্কেলটি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাইছে, এবং এই স্কেলটি হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ত্রুটিপূর্ণ থার্মোমিটার মানে এটা একটা ভুল থার্মোমিটার। তো ভুল থার্মোমিটারের এই যে বরফ বিন্দু, এটির মান হচ্ছে হলো লেটসে 2 ডিগ্রি সেলসিয়াস, এবং এর স্টিম পয়েন্ট বা বাষ্পবিন্দু হচ্ছিল 98 ডিগ্রি সেলসিয়াস। যদি এরকম হয় তাহলে ওই স্কেলের এই যে তাপমাত্রা, এর প্রকৃত তাপমাত্রা কত? সঠিক স্কেলের প্রকৃত তাপমাত্রা কত? আচ্ছা, সঠিক স্কেলের প্রকৃত তাপমাত্রা কত? তো যদি আমরা সঠিক স্কেলের প্রকৃত তাপমাত্রা বের করতে চাই তাহলে ঠিক আমরা পূর্বের মতো স্কেলগুলোকে, এই দুটি স্কেলকে আমরা কম্বিনেশন করব, দেখব যে কীভাবে এগুলো করতে হইতে। ভুল স্কেলের বরফ বিন্দু কত ছিল? 2 ডিগ্রি সেলসিয়াস, এবং স্টিম পয়েন্ট 98 ডিগ্রি সেলসিয়াস, এবং এর তাপমাত্রা দেখাইতে হচ্ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। আর সঠিক স্কেলে হওয়ার কথা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস,
এই অবস্থানে তাপমাত্রা দেখাইতো সি এবং এই অবস্থানে তাপমাত্রা দেখাইতো 100°C। তো স্কেল তো ভাই ঠিকই আছে, স্কেল যদি সেম হয় তাহলে তো আমরা এই অনুপাতগুলো সেম হওয়ার কথা। এই দুই অংশের অনুপাত এবং এই অংশের অনুপাত, এই স্কেলের অনুপাত এবং এই স্কেলের অনুপাতগুলো কিন্তু সমান হওয়ার কথা। মানে 40 মাইনাস 2 ডিভাইডেড বাই 98 ডিভাইডেড মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে হলো সি বাই 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0। তো জিরোর তো কোনো ভ্যালু নাই, জিরো লেখার কোনো দরকার নাই। তুমি দেখো ভাইয়া 40 থেকে যদি আমরা 2কে বাদ দেই তাহলে কত আছে 38 ডিভাইডেড বাই 96 ইকুয়াল টু সি বাই 100। দরকার আমাদের কি সি, গুণ করা যায় না, 38 ইন্টু 100 ডিভাইডেড বাই 96 ইকুয়াল টু হচ্ছিল সি। সলভ দিলেই আমরা পেয়ে যাবো আনসার। তো এই অঙ্কগুলো তোমার কোথায় আসতে পারে, তোমাকে দেখতে হবে যে অঙ্ক যে বেসিকগুলো আমরা শিখাচ্ছি, যে এই বেসিকগুলো থেকে টিচার কিভাবে অঙ্ক সেট করবেন। তো প্রথম আমরা যে অঙ্কটা দেখছি যে স্কেল ইউনিট কনভারসেশন দেখছি তাপমাত্রার, ওটা আসবে আপনার গ নাম্বারে, এবং ঘ নম্বরে আসবে হচ্ছে হলো কীভাবে ত্রুটিপূর্ণ থার্মোমিটার থেকে সঠিক তাপমাত্রা নির্ণয় করা যায়, এই কনসেপ্ট থেকে মেরে দেবে। টোটাল 10 মার্কের আনসার করার জন্য যা যা কিছু প্রয়োজন শেখার জন্য সব কিছু আমরা শিখে ফেলছি। কারণ এসএসসিতে বিগত বছরগুলোতে র্যান্ডম ইয়ারে এই কোশ্চেনগুলো বহুবার আসছে, বহুবার। বিশ্বাস যদি আমার কথা না হয় ভাইয়া, তুমি তোমার টেস্ট পেপারটা খোলে এরপরেই দেখবে যে বহুবার এই কোশ্চেনগুলো বারবার টিচাররা প্রেডিকশন করছেন এই জায়গায় থেকেই। কারণ স্টুডেন্টরা এর আগে বহুবার এই জায়গাগুলোকে সলভ করে আসছেন এবং এগুলো র্যান্ডমলি প্রত্যেকটা বছর এসে থাকে এই কোশ্চেনগুলো। তো কীভাবে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রা আমরা সঠিকভাবে নির্ণয় করব, যে এই একটা স্কেল, এটা একটা ভুল স্কেল। তো ভুল স্কেল সঠিক হইলে কত হইতো, স্কেলের বরফ বিন্দু হইতে হচ্ছিল 0°C এবং বাষ্পবিন্দু হইতে হতো 100°C। এবং যদি আমরা কোনো একটা বস্তুকে মিন করাইতাম তাহলে সি তাপমাত্রা সে প্রদর্শন করত। কিন্তু এই ভুল থার্মোমিটারে কত হয়েছে যে এর বরফ বিন্দু হচ্ছিল 2°C এবং এর স্টিম পয়েন্ট হচ্ছিল 98°C এবং কোনো উষ্ণতামিতিক পদার্থ ধরছি, যদি আমরা এই পয়েন্টে টাচ করাই তাহলে তার তাপমাত্রা দেখেছে 40°C। যদি এমন হয় তো এই তাপমাত্রা তো ভুল দেখেছে, কারণ পুরো স্কেলটাই তো ভুল। বাট স্কেলের ভিতরে যে উষ্ণতামিতিক পদার্থ আমরা প্রবেশ করেছি তার ধর্মের তো আর কোনো পরিবর্তন হয় নাই, সে তো ঠিক একই সেম উচ্চতা পর্যন্ত উঠছে। তো এই স্কেলগুলো থেকে আমরা পূর্বে যে স্কেলগুলো ব্যবহার করছি ওইভাবে কম্বিনেশন করব এবং কম্বিনেশন করে দেখব যে এই সি এর মান কত। তো আমরা দেখছি যে এই অনুপাতগুলো সমান হয়, তবে সি মাইনাস 2 এবং 98 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে হলো সি মাইনাস 0 এবং 100 মাইনাস 0। এই অনুপাতগুলো নিচ্ছি আমরা, নিয়ে দেখছি যে 40 মাইনাস 0 ক্যালকুলেশন করলে আমরা ফাইনাল লাইন পর্যন্ত গেছি। 38 ইন্টু 100 ডিভাইডেড বাই 96 ইকুয়াল টু হচ্ছে সি। সি মানে হচ্ছে এই সেলসিয়াস স্কেলের সঠিক তাপমাত্রা কত। এই সমীকরণটা সলভ দিলেই আমরা আনসার পর্যন্ত পৌঁছে যাব। যদি আমরা এই সমীকরণটাকে সলভ করি তাহলে দেখব যে এর আনসার কত দাঁড়ায়। 38 ইন্টু 100 ভাগ হচ্ছে হলো 96, 39.58°C। এর তাপমাত্রা দাঁড়ায় 39.58°C। কিন্তু ভুল স্কেলে কিন্তু এর তাপমাত্রা দেখে 40°C। আর যদি আমরা সঠিক স্কেলের তাপমাত্রা বের করি তাহলে এর সঠিক তাপমাত্রা, এর প্রকৃত তাপমাত্রা হচ্ছে হলো 38°C। টোটাল আমরা দুইটি টপিক পড়ে ফেলছি। প্রথম টপিক হচ্ছিল তাপমাত্রা স্কেল, দ্বিতীয় টপিক হচ্ছিল ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এবার দেখবো হচ্ছিল আমরা তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ কি?
এটা একটা টপিক, তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ, লেটস সে আমাদের কাছে একটা তার আছে, তার, এই তারের ক্রস সেকশনাল এরিয়া ছিল এ এবং এই তারের ইনিশিয়াল লেন্থ বা আদি দৈর্ঘ্য যদি এল হয়, এবং এই তারে যদি আমরা একটা স্পিরিট ল্যাম্প বা মোমবাতি যদি কিউ পরিমাণ তাপ দেই, মোমবাতি দিয়ে যদি এই তারে আমরা কিউ পরিমাণ তাপ দেই, তাহলে কি হবে, এই তাপ কিউ পরিমাণ তাপ গিয়ে এই তারের ভিতরে ঢুকবে। ঢোকার পরে এই তারের ভিতরে থাকা অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে। গতিশক্তি বৃদ্ধি পেলে একটা আর একটার সাথে ছোটাছুটি করবে, ছোটাছুটি করে এর গতিশক্তি একটা সময় অনেক বেশি বেড়ে যাবে এবং এরা দেয়ালে গিয়ে ঠাস ঠাস করে আঘাত করবে। লেটস সে এই তারের এই দেয়ালে গিয়ে যখন আঘাত করবে তার দৈর্ঘ্য কিছুটা বেড়ে যাবে। লেটস সে তার দৈর্ঘ্য স্মল এল পরিমাণ, যদি কিউ পরিমাণ তাপ এর ভিতরে প্রবেশ করায় তার দৈর্ঘ্য লেটস সে কিছু পরিমাণ বেড়ে যাবে। লেটস সে তার দৈর্ঘ্য স্মল এল পরিমাণ বৃদ্ধি পায়, স্মল এল পরিমাণ বৃদ্ধি পায়। তাপ গিয়ে এই বস্তুর ভিতরে ঢুকছে, এটা হলো ওয়ান ডাইমেনশনাল। কোনো বস্তুর ভিতরে যদি আমরা তাপ প্রয়োগ করাই তাহলে তার দৈর্ঘ্য কিছু পরিমাণ বেড়ে যাবে। দৈর্ঘ্য, তার শুরুতে দৈর্ঘ্য ছিল এল। তাপমাত্রা বাড়ার সাথে সাথে বস্তুর অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাইছে এবং গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে তার ছোটাছুটি বেড়ে গেছে এবং দেয়ালে সদরে আঘাত করার কারণে তার দৈর্ঘ্য কিছু পরিমাণ বেড়ে গেছে। তার দৈর্ঘ্য লেটস সে এল পরিমাণ বেড়ে গেছে। যদি তার দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এই যে বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু কত হবে, আলফা আলফা ইকুয়াল টু হচ্ছে এল ডিভাইডেড বাই এল ডেল থিটা। এই আলফাকে কি বলে, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। একক তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকেই বলা হচ্ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই সমীকরণের কোনটাকে কি বলে, আলফা। আলফা হচ্ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং এল, এল হচ্ছিল আদি দৈর্ঘ্য বা ইনিশিয়াল লেন্থ। আদি দৈর্ঘ্য এবং এই ডেল থিটা তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন এবং এই স্মল এল, স্মল এল দ্বারা বোঝায় হলো দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্যের পরিবর্তন। তো এই সমীকরণকে যদি আমরা আরেকটু ভেঙে লিখি, তো এলকে আমরা লিখতে পারি এল টু মাইনাস ডেল এল বা পরিবর্তিত এলকে এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু ডেল থিটা। ডেল থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি থিটা টু মাইনাস থিটা ওয়ান। এই সমীকরণকে আরোভাবে প্রকাশ করা যায়, সেটা ডেল এল ডিভাইডেড বাই এল ডেল থিটা। তো একই কথা, পাশাপাশি এই ডেল থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ডেল টি, ডেল টি অথবা ডিটি। এই সবগুলোকে একই পরিবর্তন, এই সবগুলো কি পরিবর্তন বোঝায় না? কারণ তাপমাত্রা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পরিবর্তন ডেল থিটা ইকুয়াল টু ডেল টি, একই কথা। তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াস স্কেলেও যা কেলভিন স্কেলেও তাই, এখানে তো তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তো এই যে সমীকরণ ওয়ান ডাইমেনশনাল, যদি আমরা কোনো বস্তুর উপরে কি পরিমাণ তাপ প্রয়োগ করি, এটা হলো একটা ধাতব পদার্থ হতে পারে, সেটা লোহা, অ্যালুমিনিয়াম, যে কোনো বস্তু, তার উপরে যদি আমরা কিউ পরিমাণ তাপ দেই তাহলে তার দৈর্ঘ্য কিছু পরিমাণ বৃদ্ধি পায়। লেটস সে তার দৈর্ঘ্য স্মল এল পরিমাণ বৃদ্ধি পায়। যদি তার স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু কত হয়, আলফা ইকুয়াল টু এল ডিভাইডেড বাই এল ডেল থিটা। এই ডেল থিটা কি,
একক তাপমাত্রা বৃদ্ধিতে, মানে যতটুকু তাপমাত্রা আমরা বাড়াইছি, একক তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্য মানে আদি দৈর্ঘ্যের যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়, মানে যতটুকু দৈর্ঘ্য বাড়ছে তাপ দেওয়ার পরে, তাকেই বলা হচ্ছে হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ বা তাকেই বলা হচ্ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই গেল হচ্ছিল ওয়ান ডাইমেনশনাল। যদি টু ডাইমেনশনাল কোনো বস্তু হইতো, টু ডাইমেনশনাল, যেমন লেটস সে আমাদের কাছে একটা আয়তাকার বস্তু আছে, আয়তাকার বস্তু, এই আয়তাকার বস্তু এর দৈর্ঘ্য বস্তু দেওয়া আছে, দৈর্ঘ্য যদি এ এবং প্রস্থ যদি বি হয়, তাহলে এই বস্তুর উপরে যদি আমরা কিছু পরিমাণ তাপ প্রয়োগ করি, তাপ দেয় স্পিরিট ল্যাম্প দ্বারা, তাহলে কি পরিমাণ তাপ গিয়ে এই বস্তুর ভিতরে ঢুকবে, বস্তুর ভিতরে ঢুকলে এই বস্তুর সারফেস এরিয়া টু ডাইমেনশনাল, বস্তুর দৈর্ঘ্যও বাড়বে এবং প্রস্থও বাড়বে। লেটসে তার দৈর্ঘ্যও বাড়ছে এবং পাশাপাশি তার প্রস্থও বাড়ছে, বেড়ে এই বস্তুটা আয়তনে অনেকটা বড় হয়ে গেছে, পূর্বের তুলনায় আরো অনেকটা বড় হয়ে গেছে। যদি এমন হয় তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে বলা হচ্ছে হলো আয়তন প্রসারণ সহগ। ও এটা হচ্ছে হলো ক্ষেত্রফল প্রসারণ সহগ। ক্ষেত্র এ বি হচ্ছে হলো বস্তুর ক্ষেত্রফল, এরিয়া। যদি এটা একটা তারের কথা চিন্তা করতাম, তার, লেটস সে একটা তার, এই তারের উপরে যদি আমরা কি পরিমাণ তাপ দিতাম, তাহলে এই বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বস্তুর কিন্তু এই ক্রস সেকশন এরিয়া, বস্তুটা একটু মোটা হয়ে যেত, পূর্বের তুলনায় বস্তুর ক্ষেত্রফল বেড়ে যেত। শুরুতে যদি তার ক্ষেত্রফল হতো A1, তাপ দেওয়ার পর তার ক্ষেত্রফল বেড়ে হইতে হচ্ছিল A2, তার মানে তার ক্ষেত্রফলও কিছু পরিমাণ বেড়ে গেছে। যদি ক্ষেত্রফল বেড়ে যায়, এই সমীকরণকে বলা হচ্ছিল ক্ষেত্রফল প্রসারণ সহগ। সেটা হচ্ছে প্রকাশ করা হচ্ছিল বিটা দ্বারা। বিটা ইকুয়াল টু হচ্ছিল যতটুকু ঠিক পূর্বের মতো ডেল এ, আরে বাপরে, ডেল এ ডিভাইডেড বাই এ ডেল থিটা, মানে একক তাপমাত্রা বৃদ্ধিতে একক ক্ষেত্রের যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকেই বলা হচ্ছে হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ। এই সমীকরণকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে এইভাবে লিখতে পারি, বিটা ইকুয়াল টু হচ্ছে হলো A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু হচ্ছিল ডেল থিটা, ডেল থিটার পরিবর্তে আমরা লিখতে পারি θ2 মাইনাস হচ্ছিল θ1। তাপমাত্রা বৃদ্ধি করে যে জায়গায় গিয়ে পৌঁছাইছে এবং শুরুতে তাপমাত্রা যত ছিল, যদি তাপমাত্রা শুরুতে থাকে হচ্ছে হলো Q1 তাপ, এবং তাপমাত্রা বাড়ায় যদি আমরা Q2-তে পৌঁছাই, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করে আমরা যে অবস্থানে পৌঁছাইছি এবং যে অবস্থান হতে তাপমাত্রা বৃদ্ধি করছি তার বিয়োগফল নেব, এবং আদিতের ক্ষেত্রফল কত ছিল এবং তাপ প্রয়োগের পরে তার ক্ষেত্রফল কতটুকু বাড়ছে, এদের বিয়োগফল যদি আমরা নেই, তাই আমরা পেয়ে যাবো হচ্ছে হলো ক্ষেত্রফল প্রসারণ সহগ বা বিটা। আর এইবার হচ্ছিল থ্রি ডাইমেনশনাল, কোনো একটা বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব কিছুই আছে। লেটস সে যদি আমাদের কাছে একটা ঘনক থাকতো, ঘনক, এর কি আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব আছে, এ বি সি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই আছে। যদি আমরা এই জায়গায় একটা মোমবাতি দিয়ে তাপ দিতাম, তার সব দিকেই বাড়তো, সোজা কথা তার আয়তন বেড়ে যেত। আয়তন কি, আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে এ বি সি,
মানে তার এ এর পরিবর্তন হইতো, বি এর পরিবর্তন হইতো এবং সি এর পরিবর্তন হইতো, সব দিকেই তার পরিবর্তন হইতো। যদি তার সব দিকে পরিবর্তন হয় তখন বলা হয়, তাকে বলা হচ্ছিল আয়তন প্রসারণ সহগ। তাকে প্রকাশ করা হচ্ছিল গামা দ্বারা। গামা ইকুয়াল টু হচ্ছে হলো ডেল ভি ডিভাইডেড বাই ভি ইন্টু হচ্ছিল ডেল থিটা। একক তাপমাত্রা বৃদ্ধিতে একক আয়তনের যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে হলো আয়তন প্রসারণ সহগ বা গামা। এখানে কোনটারে কি বলে, এই সমীকরণকে কিন্তু আমরা চাইলেই পূর্বের মতো করে লিখতে পারি যে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু হচ্ছিল থিটা 2 মাইনাস হচ্ছিল থিটা 1। এটাকে আমরা লিখতে পারি হচ্ছিল গামা। এই সমীকরণে কোনটারে কি বলে, গামা। গামার পরিচয় কি, গামা হচ্ছিল আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগ। এই ডেল ভি হচ্ছিল আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন এবং এই ডেল থিটার পরিচয় তো আমরা জানি, ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এবং এই V1 এর পরিচয় কি, V1 এর পরিচয় হচ্ছে হলো আদি আয়তন। শুরুতের আয়তন কত ছিল, শুরুতে এই বস্তুর আয়তন কত ছিল এবং তাপ দেওয়ার পরে এই বস্তুর আয়তন কতটুকু বাড়ছে, এদের বিয়োগফল এবং শুরুতের আয়তন এবং এর তাপমাত্রার পরিবর্তন দ্বারা যদি আমরা ভাগ করাই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছিল এই যে একটা বস্তু, এর বস্তুর আয়তন প্রসারণ সহগ গামা কত। এই সমীকরণে আমরা সবকিছুর পরিচয় জানি। এই একে কি বলে, এ হচ্ছিল আয়তন, ডেল এ হচ্ছে হলো ক্ষেত্রফলের পরিবর্তন, এবং এই A1 হচ্ছে আদি ক্ষেত্রফল, এবং এই ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ওভারঅল যদি আমরা এই জায়গা থেকে একটা ম্যাথ দেখতাম, দেখি বা আরো একবার রিপিট, তো এই যে 2 ডাইমেনশনাল কোনো বস্তু যার দেওয়া আছে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, এই বস্তু যদি আমরা তাপ দিলে এর ক্ষেত্রফল বেড়ে যায়। শুরুতে তার ক্ষেত্রফল যদি A1 হয় এবং তাপ দেওয়ার পর তার ক্ষেত্রফল বেড়ে হচ্ছিল A2, এবং এদের পরিবর্তন নেব। A2 মাইনাস হচ্ছিল A1, এ হচ্ছিল ডেল A, এবং এর আদি ক্ষেত্রফল নেব হচ্ছিল A1, এবং এদের নেব হচ্ছিল তাপমাত্রা আমরা কতটুকু বাড়াইছি। শুরুতে তার তাপমাত্রা যদি T1 থাকে, আমরা তাপ দেওয়ার পরে তার তাপমাত্রা বেড়ে হবে হচ্ছিল T2। তুমি এই ডেল থিটার পরিবর্তে ডেল টিও লিখতে পারো, কারণ আমরা জানি যে ডেল থিটা ইকুয়াল টু হচ্ছিল ডেল টি, সেম কথা। কারণ তাপমাত্রা পরিবর্তন সেলসিয়াস স্কেলেও যা, কেলভিন স্কেলেও তাই। তুমি যে কোনো একটা নিলেই চলছে। তো যতটুকু তাপমাত্রা আমরা বাড়াইছি এবং শুরুতে তাপমাত্রা কত ছিল, এদের দ্বারা ভাগ করলেই আমরা পাই যাবো হচ্ছে হলো ক্ষেত্রফল প্রসারণ সহগ। এবং 3 ডাইমেনশনাল কোনো বস্তু যার দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এর যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে তার শুরুতে আয়তন থাকবে হচ্ছিল V1, এবং তাপমাত্রা বাড়ানোর পরে আয়তন হচ্ছিল V2, এবং এর শুরুতে আয়তন V1 দ্বারা যদি ভাগ করেন এবং তাপমাত্রা কতটুকু আছে থিটা, শুরুতের তাপমাত্রা ছিল হচ্ছিল T1, এবং তাপ দেওয়ার পরে তাপমাত্রা বেড়ে হয়েছে হচ্ছিল কিউ পরিমাণ তাপ আমরা এই বস্তুর উপরে বসাইছি প্রয়োগ করি। যদি আমরা কিউ পরিমাণ তাপ প্রয়োগ করি তাহলে এই বস্তুর তাপমাত্রা T1 থেকে বেড়ে T2 তে পৌঁছাইছে। T2 মাইনাস T1 ইন্টু হচ্ছিল V1, এক ভাগ করা লাগে এই অংশ দ্বারা যদি আমরা V2 মাইনাস V1 দ্বারা ভাগ করাই তাহলে আমরা পাওয়া যাবে হচ্ছিল আয়তন প্রসারণ সহগ। এর আয়তনের কতটুকু পরিবর্তন হবে।
তো এইবার আমরা দেখবো হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। ভাই এই সমীকরণ থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটিস খুবই কম। আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ কি? আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। আমরা শুধু এই সূত্রটাই জেনে রাখবো, এইখান থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটিস খুবই কম। এখানে পি কে কি বলা হয়? পি হচ্ছে প্রেসার বা চাপ। ভি কি? ভি হচ্ছে ভলিউম বা আয়তন। এন কি? এন হচ্ছিল মোল সংখ্যা। মোল সংখ্যা। আর আর কি? গ্যাস ধ্রুবক, গ্যাস কনস্ট্যান্ট। গ্যাস কনস্ট্যান্ট। আর এই টি হচ্ছে কি? তাপমাত্রা বা টেম্পারেচার। পিভি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। যদি আমরা এই জায়গা থেকে একটা কোশ্চেন দেখতাম, তো পিভি ইকুয়াল টু আর টি এর কোশ্চেন, তো পিভি ইকুয়াল টু আর টি। ওভারঅল কোশ্চেন আমার কাছে সম্ভবত পাই নাই কা এই মুহূর্তে না আছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 এটিএম চাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 এটিএম চাপে একটি ঘনককে হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ করা হলো। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ঘনককে 2 এটিএম চাপে 2 এটিএম চাপে একটি হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ করা হলো। হিলিয়াম গ্যাস। পূর্ণ করা হলো। ঘনকের বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে ঘনকটি পূর্ণ করতে কত মোল গ্যাস লাগবে? ঘনকের বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। ঘনকটি পূর্ণ করতে কি পরিমাণ, কত মোল গ্যাস লাগবে? কত মোল গ্যাস লাগবে? দেখো তো ভাই, আমরা কি সমীকরণ জানি না? পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি। দরকার কি আমাদের? আর মোল সংখ্যা। আমরা তো এর আগে লিখছিলাম এন ইকুয়াল টু হচ্ছে হলো পিভি বাই আরটি। এই সমীকরণে কি দেওয়া আছে? সবই দেওয়া আছে। তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, এরপরে দেওয়া আছে কি? চাপ 2 এটিএম, দেওয়া আছে কি? ঘনকের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার। দৈর্ঘ্য দেওয়া থাকলে ঘনকের আমরা আয়তন বের করতে পারি। ঘনকের আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে এ কিউব, তার মানে 20 সেন্টিমিটার স্কোয়ার। 20 × 10⁻²,
কিউব। আমরা পেয়ে গেলাম হচ্ছিল ঘনকের আয়তন, লাগবে হচ্ছিল ঘনকের প্রেশার। পি ইজ ইকুয়াল টু 2 ATM। এটিএমকে আমরা প্যাসকেলে নিব, তাহলে গুণ করবো 2 ইন্টু 101 3 2 5, এইটা চলে যাবে হচ্ছিল প্যাসকেলে। কারণ আমাদের সবগুলো ইউনিটকে এসআই ইউনিটে কনভার্ট করে নিতে হবে। যদি আমরা একটা লিটার অ্যাটমসফিয়ার আর একটা হচ্ছিল প্যাসকেল এসআই এককে বসাই তাহলে কিন্তু হবে না। পাশাপাশি লাগবে হচ্ছিল আর এর মান কত? আর এর মান হচ্ছিল 8.314 জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন। আর লাগবে হচ্ছিল তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছিল কত দেওয়া আছে এখানে? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। এই সমীকরণে সব কিছু দেওয়া আছে। আমরা পি এর মান পাইছি কত? পি এর মান পাইছি হচ্ছে হলো 2 ইন্টু 101 3 2 5 ইন্টু হচ্ছে হলো ভি। আয়তন পাইছি হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -2 কিউব। এবং আর পাইছি আমরা কত? আর গ্যাস কন 8.314 ইন্টু তাপমাত্রা হচ্ছে হলো 373। এই সমীকরণ সলভ দিলেই আমরা পাই দেব মোল। এন ইজ ইকুয়াল টু হচ্ছিল এত মোল। এই গ্যাসের আমরা মোল সংখ্যা পেয়ে দেবো। এই একটা গ্যাসের কন্টেনার বা ঘনক, ঘনক মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছুই দেওয়া আছে। এই ঘনকে আমরা হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ করছি। এই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছু সমান 20 সেন্টিমিটার। আমরা এর আয়তন বের করছি, পাশাপাশি এর উপরে কি পরিমাণ প্রেশার প্রয়োগ করা আছে সেটা দেওয়াই আছে কোশ্চেনে। 2 ATM। এটিএমকে আমরা নিয়ে গেছে হচ্ছিল প্যাসকেলে। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 দিলে পরেও প্যাসকেলে চলে যায় ডিরেক্ট। এত মনে রাখার দরকারই না। 101.325 কিলো প্যাসকেল আর 101.235 প্যাসকেল। আর এই আর এর মানটা মনে রাখলেই যথেষ্ট, অথবা ক্যালকুলেটারে চাপ দিলে আর এর মান বের হয়ে যাবে। আর ইকুয়াল টু হচ্ছিল 8.314 জুল পার মোল পার ক্যালভিন। আর তাপমাত্রার একক তো ক্যালভিনে। সবগুলোকে আমরা এসআই এককে কনভার্ট করছি। এরপরে আনসার মান বসাই দিছি, সলভ দিলেই সমীকরণ সলভ দিলেই আমরা আনসার পেয়ে যাব। এরপরে আমরা দেখব হচ্ছে হলো যে পদার্থের অবস্থা, 3 স্টেট অফ ম্যাটার। পদার্থের অবস্থা এবং গ্রাফ দুটো আমরা একসাথে দেখব। এসএসসি পরীক্ষাতে এই কোশ্চেনটা আসার প্রবাবিলিটি একদমই হাই। এই গ্রাফ এবং পদার্থের অবস্থা কিভাবে? লেটস সে আমাদের কাছে একটা গ্রাফ আছে। এই গ্রাফের এক্স অ্যাক্সিসে বসাইতে হচ্ছে আমরা সময়, ওয়াই অ্যাক্সিসে নিচ্ছি আমরা সময়, এবং এক্স অ্যাক্সিসে যদি আমরা তাপমাত্রা নেই টি, তাপমাত্রা যদি নেই, তো শুরুতে এই অবস্থানে সময় একদম 0। তো সময় যদি বাড়ে, এই অংশ, লেটস আমাদের কাছে একটা পাত্র আছে। এই পাত্রে কিছু পরিমাণ আইস আছে। এই আইসের যে যদি আমরা একটা মোমবাতি দিয়ে তাপ দেই, তো এই আইস গলে এই পাত্রে মনে করো পানি হয়ে যাবে। তো শুরুতে এই আইসের তাপমাত্রা কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। কিউ পরিমাণ তাপ দেওয়ায় এই বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন তাপমাত্রার পানি হবে। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে। তো এই জায়গায় যে তাপ আমরা প্রয়োগ করছি, কিউ পরিমাণ তাপ প্রয়োগ করছি, এই তাপমাত্রা
এই তাপ বস্তুর তাপমাত্রা বাড়ায় না, এই তাপ বস্তুর অবস্থার পরিবর্তন করে। এই তাপকে বলা হচ্ছিল যে এই বরফ গলার জন্য যতটুকু তাপ গ্রহণ করবে এই তাপকে বলা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বা ল্যাটিন হিট। তো এই শুরুতে এই যে আমাদের কাছে একটা গ্রাফের এরকম ছিল যে এই যে অংশ, এই অংশটা হচ্ছিল বরফ। তো এরপরে আমরা তাপমাত্রা দিছি, কি পরিমাণ তাপ বাড়াইছি কিন্তু বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, মানে সময় গেছে কিন্তু গ্রাফটা একদম এক্স অ্যাক্সিস বরাবর গেছে। সময় গেছে কিন্তু গ্রাফ একদম এক্স অ্যাক্সিস বরাবর গেছে, তার মানে বস্তুর অবস্থার পরিবর্তন হয়েছে, এই জায়গায় বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। বা কালি ফুরো গেছে, আমরা একটু কালি কলমে দিয়ে নেই। সময় বাড়ছে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, তার মানে বস্তু 0°C তাপমাত্রার বরফ গলে 0°C তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। তো এরপরে যদি আমরা তাপমাত্রা বাড়াইতে থাকি, এই 0°C তাপমাত্রার পানির তাপমাত্রা কিছুটুক বাড়তে থাকবে, তার মানে এখন এই বস্তুর এই অবস্থানে আছে। এই যে অবস্থানে, এই অবস্থানে হচ্ছিল বস্তু পানি অবস্থায় আছে, পানি। এবং এই যে অবস্থানে, এই অবস্থানে ছিল বরফ। আর এই যে অবস্থা, এই যে অবস্থা, এটা হচ্ছিল গলনাঙ্ক। গলনাঙ্ক মানে এই অবস্থানে বস্তু বরফ থেকে গলে বস্তু পানিতে রূপান্তরিত হয়েছে, কিন্তু তাপমাত্রা বস্তুর বাড়ে নাই। সম্পূর্ণ বরফ গলার আগ পর্যন্ত তাপমাত্রা ফিক্স, তার মানে শুরুতে তাপমাত্রা ছিল 0°C বা 273 কেলভিন, এবং সম্পূর্ণ বরফ গলার আগ পর্যন্ত তাপমাত্রা ফিক্স 0°C বা 273 কেলভিন। যদিও আমরা এর তাপমাত্রা বাড়াইছি কিন্তু এর তাপমাত্রা বাড়ে নাই, বাট এটি অবস্থার পরিবর্তন করছে। এই যে অবস্থার পরিবর্তন, এইটাকে বলা হচ্ছিল বস্তুর গলনাঙ্ক বা আপেক্ষিক সুপ্ত তাপ, যে তাপটা গ্রহণ করছে। এরপরে এই অবস্থানে বস্তুর তাপমাত্রা বাড়ছে। তো এই অবস্থান থেকে বস্তুর তাপমাত্রা বেড়ে হয়েছে হচ্ছিল এই অবস্থানে বস্তুর পানি 100°C তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে, বা 373 কেলভিন তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে। এরপরেও যদি আমরা তাপ দিতে থাকি তাহলে এর তাপমাত্রা আরো বাড়তে থাকবে এবং এটি বাষ্পে পরিণত হবে। যদি এই বস্তুতে আমরা আরো তাপমাত্রা বাড়াইতাম, তাপ আরো বাড়াইতাম এই 100°C থেকে, তখন এই বস্তুর তাপমাত্রা বেড়ে এই বস্তু গ্যাসিয়াস বস্তুতে পরিণত হইতো। এই বস্তুর তাপমাত্রা সম্পূর্ণ পানি বাষ্প হওয়ার আগ পর্যন্ত তাপমাত্রা ফিক্স থাকতো, তার মানে এই জায়গায় থাকতো তো তাপমাত্রা কত, 100°C বা 373 কেলভিন। 100°C বা 373 কেলভিন, তার মানে পুরো পানি বাষ্প হওয়ার আগ পর্যন্ত তাপমাত্রা ফিক্স। তার মানে এই জায়গায় কি তাপমাত্রা কি কনস্ট্যান্ট, এই অবস্থানে কি তাপমাত্রা কি কনস্ট্যান্ট ছিল না, কারণ তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, কারণ এই অবস্থানগুলোতে তাপমাত্রা একদম ফিক্সড, ধ্রুবক। এরপরেও যদি আমরা তাপমাত্রা বাড়াই, এই 100°C তাপমাত্রা সম্পূর্ণ গ্যাস বাষ্পে পরিণত হওয়ার পরেও যদি আমরা তাপমাত্রা বাড়াই, তো এই অবস্থান সময় গেছে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। এরপরেও যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে এই বস্তু আবার উপরের দিকে উঠতে থাকবে। এই যে এই অবস্থানটাকে বলা হচ্ছিল বস্তু স্ফুটনাঙ্ক। এই স্ফুটনাঙ্ক, এই যে অবস্থান এক্স অ্যাক্সিস বরাবর গেছে, বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, এই অবস্থানকে বলা হচ্ছিল গলনাঙ্ক। এবং এই অবস্থানে হচ্ছিল বস্তু স্ফুটনাঙ্ক। তো এই অবস্থানে দুই ধরনের বস্তুই থাকে, পানি এবং বরফ।
পানি এবং বরফ, এবং এই অবস্থানে থাকে হচ্ছিল পানি এবং গ্যাস, জলীয় বাষ্প। এবং এরপরে যদি আমরা তাপমাত্রা বাড়াই, এর তাপমাত্রা বাড়তে থাকবে। 100 ডিগ্রি সেলসিয়াসের পর তুমি তত তাপমাত্রা বাড়াইতে পারো। চাপ কোনো একটা পাত্রের ভিতরে, কম্প্রেসারের ভিতরে রেখে তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাহলে এর তাপমাত্রা আরও বাড়তে থাকবে। আর নট নেসেসারি, যদি তুমি এর তাপমাত্রা খোলা অবস্থায় রাখো এবং তাপ দিতেই থাকো, তাহলে এই পানি বাষ্প আকারে উড়ে তোমার একসময় এই পানিটা শূন্য হয়ে যাবে, এই পাত্রের কোনো পানি থাকবে না। তো একটা আবদ্ধ সারফেসের ভিতরে ভরে এর তাপমাত্রা বাড়াইতে থাকলে এর তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে। তো ওভারঅল যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যে এই যে অংশটা, এই অংশ এবং এই অংশে ছিল বরফ। বরফকে আমরা কিউ পরিমাণ তাপ দিছি, বাট তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, কারণ সময় গেছে, এই গ্রাফটা এক্স অ্যাক্সিস বরাবর গেছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। কেন তাপমাত্রার পরিবর্তন হয় নাই? কারণ এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফগুলি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিই পাইছি, এই জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। তো এই যতটুকু তাপ গ্রহণ করছে, এই তাপকে বলা হচ্ছিল বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বা ল্যাটিন হিট, যার মান হচ্ছে হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এলভি, MLF, কিউ। এই যে পরিমাণ তাপ আমরা দিছি, কিউ ইকুয়াল টু MLF। এম হচ্ছে হলো বরফের ভর, আর LF হচ্ছে হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। সোজা কথা হচ্ছিল ভর, আর LF হচ্ছে হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এর মান কত? LF এর মান কত? LF এর মান কিন্তু আমরা জানি 336,000 জুল পার কেজি, 336,000 জুল পার কেজি। এবং এই যে অবস্থান 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হয়েছে, এই অবস্থানে কিন্তু তাপমাত্রা ফিক্স, সময় বাড়ছে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, কারণ গ্রাফটা এক্স অ্যাক্সিস বরাবর গেছে। এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হওয়ার পর যদি তুমি তাপমাত্রা বাড়াও, তারপরে গ্রাফটা কিন্তু আবার উপরের দিকে উঠছে। তো এই যে অবস্থান, এই অবস্থানকে বলা হলো স্ফুটনাঙ্ক। তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প পরিণত করতে যে তাপ গ্রহণ করছে, কারণ এই পুরো সময় তাপমাত্রা ছিল কনস্ট্যান্ট। তো এই সময়ে যে তাপ গ্রহণ করছে তাকে বলা হচ্ছিল বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই সময়ে যে তাপ গ্রহণ হচ্ছে কিউ ইকুয়াল টু হচ্ছিল MLV। এখানে কোনটারে কি বলে? কিউ হচ্ছিল তাপ, এবং এই এলভি পুরোটা দুটা মিলে হচ্ছিল একটা, এটা হচ্ছিল বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো এই এম কি? এম হচ্ছিল ভর, এখানে এম হচ্ছিল পানির ভর, সোজা কথা ভর কতটুকু? ভরের পানি আমরা ওই পাত্রের ভিতরে নিছি, এবং কি পরিমাণ তাপ লাগবে, এই এলভি এর মান কত? এলভি একটা কনস্ট্যান্ট ভ্যালু, এলভি এর মান হচ্ছে হলো এলভি এর মান হচ্ছে হলো 2,268,000 জুল পার কেজি। এই মানগুলো কিন্তু আমরা সবাই জানি। এবং এলএফ এর মান কত? এলএফ এর মান হচ্ছে হলো 336,000 জুল পার কেজি, মানে 1 কেজি বরফ গলতে যতটুকু তাপ লাগে। কতটুকু তাপ লাগে? এম এর মান যদি 1 হইতো, 1 কেজি বরফ নিচ্ছি আমরা, 1 কেজি বরফ বলতে কতটুকু তাপ লাগে? 336,000 জুল পার কেজি, এতটুকু তাপ লাগে। এবং 1 কেজি
পানি বাষ্প হতে কতটুকু তাপ লাগে 2268,000 জুল পার কেজি, এতটুকু মনে রাখলেই চলছে। এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো ভাই আপনার মনে রাখতে হবে। যদি মনে না রাখেন পরীক্ষার হলে অন্তত কোশ্চেনে দেওয়া থাকবে এই মানগুলো, মনে রাখার দরকার নাই যদি আপনি মনে রাখতে না চান, আর মনে রাখলে বেটার। তো আমরা কি দেখলাম যে এই একটা গ্রাফ, এই গ্রাফে আমরা এক্স এক্সিসের নিচে হলো তাপমাত্রা এবং এক্স এক্সিসের নিচে হচ্ছিল সময় এবং ওয়াই এক্সিসের নিচে হচ্ছিল তাপমাত্রা। শুরুতে আমাদের কাছে কিছু পরিমাণ বরফ ছিল, এই বরফে কিউ পরিমাণ তাপ দিছি কিন্তু এর তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। এই যে তাপ গ্রহণ করছে এই তাপকে বলা হচ্ছিল বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তার মান ছিল 336,000 জুল পার কেজি। এতটুকু তাপ লাগছে 1 কেজি বরফ গলতে। সময় ঠিকই গেছে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই অবস্থান এ, এই অবস্থান 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলে এই অবস্থান থেকে বি অবস্থান পর্যন্ত তাপমাত্রা ফিক্স। বি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি পাইছে এবং এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির তাপমাত্রা বেড়ে হয়েছে হচ্ছিল 100 ডিগ্রি সেলসিয়াস এবং এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আমরা তাপ দিছি কিন্তু এই তাপমাত্রা আর বাড়ে নাই। কি হয়েছে, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ এই সি অবস্থান থেকে বেড়ে ডি অবস্থানে গেছে। এই অবস্থানে তাপ আমরা দিছি কিন্তু বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। এই অবস্থানে বস্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পূর্ণ পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত, পুরো পানি বাষ্পে পরিণত হওয়ার আগ পর্যন্ত তাপমাত্রা ফিক্স। তার মানে এই ডি বিন্দু পর্যন্ত তাপমাত্রা ছিল কত 100 ডিগ্রি সেলসিয়াস এবং এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমস্ত পানি বাষ্পে পরিণত হওয়ার পর যদি আমরা আরও তাপমাত্রা বাড়াই তাহলে আরও গ্রাফটি উপরের দিকে উঠতে থাকে। তো এই যে একটা গ্রাফ, এই গ্রাফে এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা 80%। কত পার্সেন্ট? 80%। বরফ গলনের এই যে অংশ, এই অংশটা আসার সম্ভাবনা কত? 180% আসার সম্ভাবনা তোমার এসএসসি পরীক্ষাতে। যে কোনো বস্তুর মানে পানির 3টি অবস্থা, 3 স্টেট অফ ম্যাটার, মানে পানির যে তাপীয় প্রসারণ আর পদার্থের অবস্থা, এই যে পদার্থের অবস্থার যে গলনাঙ্কের এবং স্ফুটনাঙ্কের যে গ্রাফ, এই গ্রাফটি বর্ণনা করো। এই গ্রাফটা বর্ণনা করতে পারলেই তোমার মার্ক থাকবে হচ্ছে হলো টোটাল 4 মার্ক। 1 2 3 4 মানে ঘ নম্বরে এই কোশ্চেনটা আসবে অথবা গ নম্বরে আসবে। 3 মার্ক বরাদ্দ থাকবে অথবা 4 মার্ক বরাদ্দ থাকবে। 4 মার্ক বরাদ্দ থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তো তুমি এইভাবে বর্ণনা করলেই চলছে, বাট এটা সবচাইতে থেকে রাইট অ্যাপ্রোচ। এত বর্ণনা না করলেও চলবে, তুমি শুধু গ্রাফটা লিখবে এবং কিছু কথাই লিখলে পরেই তোমার 4 মার্ক পাওয়ার সম্ভাবনা একদম পাক্কা। তো আমরা অনেক কিছুই দেখলাম যে বরফ পানি হলো, পানি বাষ্প হলো, কিন্তু আমরা কিন্তু এইটা দেখলাম না যে না বরফ পানি হলো না পানি বাষ্প হলো, শুধু পানি গরম হলো। মানে আমাদের কাছে শুরুতে একটা পানি ছিল, পাত্র ছিল, এই পাত্রে কিছু পরিমাণ পানি ছিল, এই পানির শুরুতে তাপমাত্রা ছিল T1 এবং কিউ পরিমাণ তাপ দেওয়াতে এই পাত্রে তাপমাত্রা বেড়ে হয়েছে হচ্ছিল T2। তার মানে সাডেনলি একটু একটু করে তাপমাত্রা বাড়ছে না, সাডেনলি একটু একটু করে তাপমাত্রা বাড়ছে। এটা কি আর ভেরিয়েবল আছে? এই তাপমাত্রা কি কনস্ট্যান্ট না, এটা কিন্তু একটা ধ্রুবক। এই টি কি, এই টি হচ্ছিল একটা চলক, চলক বা ভ্যারিয়েবল, এটা কিন্তু একটা পরিবর্তনশীল ভ্যালু। তো এই সময় যে তাপ প্রয়োগ করা হয় সেই তাপের মান কত? কিউ। কিউ ইজ ইকুয়াল টু হচ্ছিল এম এস ডেল থিটা, অথবা কিউ ইজ ইকুয়াল টু হচ্ছিল এম এস ডেল টি। কারণ আমরা জানি তাপমাত্রা পরিবর্তন সেলসিয়াস স্কেলেও যা, ডেল থিটা ইজ ইকুয়াল টু হচ্ছিল ডেল টি, একই কথা। সেলসিয়াস স্কেলেও যা তাপমাত্রা পরিবর্তন, কেলভিন স্কেলেও তাই। এই জায়গায় কি বলে, এস এর মান কত? পানির এস এর মান কত? পানির এস এর মান কিন্তু আমরা সবাই জানি, পানির আপেক্ষিক সুপ্ত তাপ এস ইকুয়াল টু হচ্ছিল 4200 জুল পার কেজি। পানির আপেক্ষিক তাপ কত? 4200 জুল পার কেজি।
তো শুরুতের তাপমাত্রা ছিল T1, কিউ পরিমাণ তাপ দিছি, তার মানে সাডেনলি এর তাপমাত্রা কিছুটা বাড়ছে, একটু এর তাপমাত্রা বেড়ে, মানে ঠান্ডা পানি আমরা তাপ দিছি, গরম পানি হয়েছে। নট নেসেসারি আইস থেকে গলে ওয়াটার হয়েছে অথবা ওয়াটার থেকে গলে গ্যাস হয়েছে, ওয়াটার বাষ্প হয়েছে, না, এরকম হয় নাই। শুধুমাত্র হয়েছে কি গরম ঠান্ডা পানি কিউ পরিমাণ তাপ দেয়, এর তাপমাত্রা বেড়ে একটু গরম পানি হয়েছে। যদি গরম পানি হয় তাহলে এই যে কি পরিমাণ তাপ আমরা প্রয়োগ করছি সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এখানে এম হচ্ছিল পানির ভর, এস কি, যদি আমরা এর পরিচয়গুলো জানতাম যে কিউ ইকুয়াল টু হচ্ছিল এম এস ডেল টি, এখানে কিউ কি, কি হচ্ছিল তাপ, যতটুকু আমরা তাপ প্রয়োগ করছি, এম হচ্ছিল পানির ভর, এস কি, এস হচ্ছে হলো পানির আপেক্ষিক তাপ, এবং এই ডেল টি হচ্ছিল তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন, শুরুতে তাপমাত্রা ছিল T1 এবং কিউ পরিমাণ তাপ দেওয়াতে তাপমাত্রা বের হয়েছে হচ্ছিল Q2। ওভারঅল সবার সব কিছু বোঝা উচিত, যদি আমরা বুঝে থাকি তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবার দেখবো হচ্ছিল আমরা পরবর্তী আমাদের যে কনসেপ্টটা আছে সেটি হচ্ছে হলো ক্যালোরিমিতি। এটা আমাদের লাস্ট কনসেপ্ট। আর একটু ভাইয়া ধৈর্য ধরে থাকো, আর একটু। ওরে বাপরে, লাইভ দেখতে দেখতে আমার ফোনই না বন্ধ হয়ে গেছে। হ্যালো হ্যালো, সব কিছু ঠিকঠাক আছে তো? লাইভ চলছে তো ভাইয়া? হ্যালো হ্যালো, সব কিছু ঠিকঠাক আছে তো? লাইভ চলছে তো ভাইয়া? হ্যাঁ, ওকে। দেন আমরা এগিয়ে যাব সামনের দিকে। পিছনের দিকে তাকানোর কোনো সময় আমাদের হাতে নেই। তোমার এই মূল্যবান সময়টাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। আমরা এগিয়ে যাব সামনের দিকে। ক্যালোরিমিতি আমাদের লাস্ট টপিক। আচ্ছা, ক্যালোরিমিতি না, তো এই ক্যালোরিমিতি বলতে কি বোঝায়, ক্যালোরিমিতি কি মিন করে? ক্যালোরিমিতি বলতে বোঝায় এরকম যে শুরুতে আমাদের কাছে একটা বস্তু ছিল, এর তাপমাত্রা ছিল T1, পাশাপাশি আমাদের কাছে আরো একটা বস্তু আছে, সেটা হচ্ছে যদি এটা আইস হইতো, আইস, এবং এটা ছিল ওয়াটার। তো আইসের তাপমাত্রা হচ্ছিল T2 এবং এর তাপমাত্রা T1, T1 গ্রেটার দেন T2, তার মানে পানির তাপমাত্রা বরফের তাপমাত্রা থেকে বেশি। তো এই যে ঠান্ডা বা 0°C তাপমাত্রার বরফ যদি আমরা এই পানির ভিতরে প্রবেশ করাই তাহলে কি হবে? তাহলে এই পানির তাপমাত্রা কিছুটা কমবে এবং এই বরফের তাপমাত্রা কিছুটা বাড়বে। পানির তাপমাত্রা কমে এর তাপমাত্রা হবে হচ্ছিল T, এবং এই বরফের তাপমাত্রা বেড়ে এর তাপমাত্রা হবে হচ্ছিল T। তার মানে এই পানির তাপমাত্রা কমবে, পানির তাপমাত্রা কমে হবে হচ্ছিল T, এবং এই বরফের তাপমাত্রা বাড়বে, বেড়ে হবে হচ্ছিল T। তো যে তাপমাত্রা ছাড়ে তার তাপমাত্রা ডেফিনেটলি হাই, এবং যে তাপমাত্রা গ্রহণ করে তার তাপমাত্রা ডেফিনেটলি লো। তো সেই কনসেপ্টটাই আমরা এই জায়গায় প্রবেশ করেছি, যে যে তাপমাত্রা গ্রহণ করছে ছাড়ছে তার তাপমাত্রা হাই, এবং যে তাপমাত্রা গ্রহণ করছে তার তাপমাত্রা হচ্ছে লো। যদি এরকম হয় যে এই পানি যতটুকু তাপ ছাড়বে ঠিক সেম পরিমাণ তাপ এই বরফ গ্রহণ করবে, এই
টি এই বরফ লেটসে T1 পরিমাণ তাপ ছাড়ে এবং এই আইস এই পানি লেটসে T1 পরিমাণ তাপ ছাড়ে এবং এই আইস T1 পরিমাণ তাপ গ্রহণ করে টিতে পৌঁছায়। মানে আইস তাপমাত্রা গ্রহণ করে টিতে পৌঁছায় এবং বরফ তাপমাত্রা ছাইড়া দিয়া টিতে পৌঁছায়। তো এই গৃহীত তাপ এবং বর্ধিত তাপের মান কিন্তু সমান হওয়ার কথা। তার মানে কি গৃহীত তাপ বর্ধিত তাপ ইকুয়াল টু হচ্ছে হলো গৃহীত তাপ। কারণ এই বরফ যতটুকু এই পানি যতটুকু তাপ ছাড়ে ঠিক সেম পরিমাণ তাপ বরফ গ্রহণ করে এরা দুইজনে একটা সমতায় গিয়ে পৌঁছায়। এরা দুইজনে গিয়ে লেটসে টি তাপমাত্রায় পৌঁছায়। তো আমরা কিন্তু এর আগের সমীকরণটা দেখছি যে কিভাবে এই পানি যদি ঠান্ডা না আইস না পানি বরফ গলে পানি হয়েছে না পানি বাষ্প হয়েছে, শুধু পানির তাপমাত্রা বাড়ছে। তো শুরুতের বস্তু তাপমাত্রা বরফ এই জায়গায় গলছে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কত ছিল কিউ ইকুয়াল টু হচ্ছিল MLF এবং এই বরফ গড়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির তাপমাত্রা বেড়ে আবার এই টি তাপমাত্রায় পৌঁছাইছে। টি তাপমাত্রায় পৌঁছাইছে। তো এই জায়গায় কিন্তু ফ্যাক্টর মোট দুই ধরনের ফ্যাক্টর কাজ করে। প্রথমে তোমাকে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির জন্য একটা তাপ দিতে হবে কিউ ইকুয়াল টু MLF এবং এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আবার বরফ ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে একটু উষ্ণ পানি বানাইতে হলে আমার তোমাকে কিছু পরিমাণ তাপ দিতে হবে, সেটা কত লেটস সে Q2 পরিমাণ তাপ দিতে হবে। এবং এই যে টোটাল অংশ, এই টোটাল অংশ হচ্ছিল গ্রহণ, এই টোটাল অংশ Q1 এবং Q1 প্লাস Q2 এরা দুইজনে হচ্ছিল, এই পুরো অংশ হচ্ছিল গ্রহণ আর বর্ধন করছে কে এই পানি শুধু তাপমাত্রা বর্ধন করছে, সেটা হচ্ছিল কিউ। তাহলে এই জায়গায় কী হবে কিউ ইকুয়াল টু হচ্ছিল Q1 প্লাস Q2, কারণ এরা দুইজন গ্রহণ করছে, এরা দুইজন হচ্ছিল গৃহীত পর্যায়। মানে প্রথম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হয়েছে এবং এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি একটু উষ্ণ পানি হয়েছে এবং এর তাপমাত্রা এই যে পানি ছিল এই পানির তাপমাত্রা কিছুটা কমে এরা নির্দিষ্ট একটা তাপমাত্রায় পৌঁছাবে, সেটা হচ্ছিল এই তাপমাত্রা টি এবং এদের অনুপাত সমান হবে এবং সেই অনুপাত হচ্ছিল Q1 ইকুয়াল টু হচ্ছে Q1 প্লাস Q2। তো যদি আমরা এই জায়গায় থেকে দেখতাম যে Q1 এর মান কত, এই সমীকরণটাকে যদি আমরা এই উপরে লিখতাম যে Q1 এসে আমরা দেখতাম পানি কতটুকু তাপ ছাড়বে, সেটা হচ্ছিল Q ইকুয়াল টু M, আচ্ছা Q ইকুয়াল টু হচ্ছিল MS ডেল থিটা অথবা ডেল টি এবং এই যে Q2 প্রথমে বরফ গলার জন্য কতটুকু তাপ নেবে MLF প্লাস হচ্ছে হলো কতটুকু এরপরে এর তাপমাত্রা বাড়বে, বেড়ে গিয়ে এরা টিতে পৌঁছবে, কতটুকু তাপমাত্রা বাড়বে সেটা হচ্ছে হলো M2 M1 LF1 M2 S2 ডেল T2, এদের যোগফলের অনুপাত সমান হবে এবং এরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে পৌঁছাবে। যদি এই বস্তু না হয়, এটা হচ্ছে একটু কঠিন হার্ড কোশ্চেন, যদি এরকম না হয় এরকম হইতো যে শুরুতে আমাদের কাছে একটা পানি ছিল, তো শুরুতে আমরা হার্ড কোন একটা টপিক কেন পড়াইছি, কারণ যে যদি তোমার কঠিন কিছু জানা থাকে এই জিনিসপত্র খুব সহজে আমরা সেগুলোকে হ্যান্ড ওভার করতে পারবো। রিজনটা কেমন, যে আমাদের কাছে প্রথমে একটা পাত্র ছিল, এই পাত্রে প্রথমে তাপমাত্রা ছিল T1, এটাও পানি, পাশাপাশি আমাদের কাছে আরও একটা পাত্র ছিল, এই পাত্রের পানির তাপমাত্রা ছিল হচ্ছে T2, T1 গ্রেটার দেন T2, তার মানে T1 এর তাপমাত্রা T2 এর থেকে বেশি এবং এরা দুইজনকে যদি আমরা একটা
নির্দিষ্ট অংশে নিয়ে আসতাম। যদি আমরা এই এক্সাম্পল ছাড়া অন্য কোনো এক্সাম্পল দেখতাম, যে এই যে একটা লোহার গোলক যার তাপমাত্রা ছিল T1 এবং আরও একটা লোহার গোলক যার তাপমাত্রা ছিল T2, তো এরা দুইজনকে যদি আমরা জুড়ে দেই, একসাথে জোড়া লাগাই দেই, তাহলে এই T1 এর তাপমাত্রা হচ্ছিল হাই এবং T2 এর তাপমাত্রা হচ্ছিল লো। যদি এদেরকে আমরা একসাথে সংযুক্ত করি, তাহলে এই T2 কিছু পরিমাণ তাপ ছাড়বে এবং T1 কিছু পরিমাণ তাপ ছাড়বে, যার তাপমাত্রা হাই, সে কিছু পরিমাণ তাপমাত্রা ছাড়বে, তাপ ছেড়ে টিতে পৌঁছাবে এবং এই T2 কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করে এলো টিতে পৌঁছাবে। এ হলো গ্রহণ করবে, গ্রহণ করে টি হবে, আর এই বর্ধন করে টি হবে, বর্ধন করে টি হবে, গ্রহণ করে টি হবে, এ গ্রহণ করে টি হবে, আর এ বর্ধন করে টি হবে। ঠিক সেম কাহিনী হবে এদের মাঝে, যে এ কিছু পরিমাণ তাপ ছাড়বে, একে দিবে। এদেরকে যদি আমরা একটা সংস্পর্শে আনি বা এর পানিগুলো যদি আমরা এর ভিতরে দেই, তাহলে এ কিছু পরিমাণ তাপ ছাড়বে এবং এ কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে। এ কিছু পরিমাণ তাপ ছেড়ে গিয়ে টিতে পৌঁছাবে এবং এ কিছু পরিমাণ তাপ গ্রহণ করে গিয়ে টিতে পৌঁছাবে এবং এই মিশ্রণের তাপমাত্রা হচ্ছে হইলো টি। তাহলে এ কতটুকু তাপ ছাড়বে, বর্ধন হইতে হচ্ছিল Q1 পরিমাণ তাপ ছাড়তো এবং এই Q2 পরিমাণ তাপ গ্রহণ করতে, Q1 পরিমাণ তাপ ছাড়তো এবং এই Q2 পরিমাণ তাপ গ্রহণ করতো এবং এই গৃহীত তাপ এবং বর্ধিত তাপের মান সমান হইতো। বর্ধিত তাপ ইকুয়াল টু হচ্ছিল গৃহীত তাপ। গৃহীত তাপ সমান হইতো, তাহলে Q1 ইকুয়াল টু হচ্ছে কত, M1 S1 ডেল T1 ইকুয়াল টু হচ্ছিল M2 S2 এবং ডেল T2। এই জায়গায় থেকে আমরা যে কোনো কিছু বের করতে পারতাম, এস বের করতে পারতাম, তাপমাত্রা পরিবর্তিত তাপমাত্রা বের করতে পারতাম, এম বের করতাম, যে কোনো জিনিসপত্র আমরা এই জায়গা থেকে বের করতে পারতাম। তো ভাই ওভারঅল আমরা সব কিছু পড়ছি এই অধ্যায়ে, যা যা কিছু আছে এসএসসি এর তোমার এই চ্যাপ্টারের ভিতরে যা যা কিছু আছে, তাপমাত্রা স্কেল, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তাপীয় প্রসারণ, আদর্শ গ্যাসের সমীকরণ, পদার্থের অবস্থা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের গ্রাফ, এরপরে পড়ছি আমরা কি ক্যালোরিমিতি। ওভারঅল সব কিছু আমরা খুব সুন্দর মতো পড়ছি। এইবার আমরা দেখবো যে বিগত বছরগুলোতে এই জায়গা থেকে কী ধরনের সিকিউ আসছে এবং এগুলো সলভ করেও আমরা দেখাবো এগুলো কীভাবে আমরা এইগুলোর দ্বারাই সলভ করতে পারি। তো শুরুতেই আমরা একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। বোর্ড কোশ্চেন, তো শুরুতেই যদি আমরা একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে হলো রাজশাহী বোর্ড 2024। রে বাপরে, এটা তো স্টেটমেন্ট অনেক বড়। দৃশ্যকল্প 1, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 700 গ্রাম বরের একটি বস্তুকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 262.5 গ্রাম পানিতে নিমজ্জিত করলে মিশ্রণের তাপমাত্রা পাওয়া যাচ্ছিল 50 ডিগ্রি সেলসিয়াস। এটা অনেক বড় স্টেটমেন্টের অঙ্ক। আমরা আর একটা করি, যশোর বোর্ড 2024। আচ্ছা, যশোর বোর্ড 2024, 2024 সালে আসা কোশ্চেন, মানে তোমার র্যান্ডম ইয়ারের আসা কোশ্চেন, বিগত বছরে একদম রিসেন্ট ইয়ারে আসা কোশ্চেন। 2024 সালে একটা কোশ্চেন আসছে, একটি রেল লাইনের 18 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। পাত দুটির মধ্যে পার্থক্য 3 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 12 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 × 10⁻⁶ পার কেলভিন। কি দেখছে, একটি রেল লাইনের 18 মিটার দৈর্ঘ্য, একটি রেল লাইনে 18 মিটার, পুরোটা আমরা মুছে ফেলি এখন, যেহেতু আমাদের
আর এইগুলো দরকার নাই। না, কোশ্চেনটা আমরা এই দিক লিখবো। দশের বোর্ড 24। একটি রেল লাইন এর 18 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। আঠারো মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। পাতের মধ্যে 3 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। পাতের মধ্যে 3 সেন্টিমিটার ফাঁকা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে না। টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহজ। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা is equal to 11.6 into 10 to the power minus 6 per Kelvin। গ নাম্বার কোশ্চেন, যে বর্ধিত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে রূপান্তর করো। ফারেনহাইট স্কেলে রূপান্তর করো। ঘ নাম্বার, বর্ধিত তাপমাত্রা রেল গাড়ি চলাচল নিরাপদ হবে কিনা। বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে কিনা। নিরাপদ হবে কি না গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, গাণিতিক বিশ্লেষণ করো। তো শুরুতেই আমরা দেখব এই অঙ্কগুলো কিভাবে, যে বর্ধিত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে রূপান্তর করে তাপমাত্রা কত 12 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে। তো এই অঙ্ক তো আমরা ভেরি রিসেন্টলি করছি, যে যদি আমাদের কাছে স্কেল থাকতো, লেটসে 2টা স্কেল ছিল আমাদের কাছে। তো একটা সেলসিয়াস স্কেল ছিল, যার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং এর উষ্ণবিন্দুর তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইটের নিম্নবিন্দুর তাপমাত্রা ছিল 32 এবং উষ্ণবিন্দুর তাপমাত্রা ছিল হচ্ছে 212 এবং এরা একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এই উত্তর ছিল সি এবং এই উত্তর ছিল এফ পর্যন্ত। এদের অনুপাত কিন্তু সমান হয়তো এই সি এই স্কেলের অনুপাত এবং এই স্কেলের অনুপাত সমান হয়তো। এই স্কেলগুলোর অনুপাত আমরা কত পাইছিলাম, যে C-0 এবং 100-0 এবং ফাইনাল লাইন পর্যন্ত ভাগ করলে আমরা পাইছিলাম C/5 ইকুয়াল টু হচ্ছে F -32/9। তো এই জায়গায় তো এই সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দেওয়া আছে 12 ডিগ্রি সেলসিয়াস। এই সমীকরণে কি একটাই আননোন না এফ। সমীকরণে এফ এর মান আমরা বসাই দিতে পারি না, সি এর মান বসাই দিতে দেই। সি এর মান কত ছিল 12/5 ইকুয়াল টু F -32/9। তো 9 দ্বারা এটারে গুণ করাই দাও আর এই 5 দ্বারা এইটারে গুণ করাই দাও। তো 12 × 9 /
5 ইন্টু হচ্ছিল 5 ইন্টু এই বাপরে 12 ইন্টু 9 ইকুয়াল টু হচ্ছিল 5f মাইনাস হচ্ছিল 5 ইন্টু 32। তো এই ডাইরেক্টলি এসে মুরো যোগ করাই দেওয়া যায় না, মাইনাস আছে, সাইডকে চেঞ্জ করালে কিন্তু যোগ হয়ে যায়, মানে 12 ইন্টু 9 প্লাস 5 ইন্টু হচ্ছিল 32 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছিল এফ। এই সমীকরণকে সলভ দিলে আনসার আসতো না এফ, এই এফ এর মান পাওয়া যাইতো আমরা এফ। এই অঙ্ক কি করার কোনো কারণ আছে? এইগুলো তো আমরা বহু আগেই শিখে ফেলছি, ক্লাসের শুরুতেই আমরা এইগুলো আগে শিখছি। দুমায়া সলভ মানে কোশ্চেন দেখা মাত্র সলভ, মানে তোমার 0.25 সেকেন্ড লাগবে একটা কোশ্চেনের আনসার করতে, একদম সলভড মুহূর্তে। তো এর পরবর্তী কি কোশ্চেন করছেন তারা, যে বর্ধিত তাপমাত্রা রেলগাড়ি চলাচল নিরাপদ হবে কিনা। এবার আমরা দেখব যে তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে তার এই যে লেটস সে আমাদের কাছে একটা রেল লাইন ছিল, এই রেল দৈর্ঘ্য ছিল কত 18 মিটার, 18 মিটার, এবং এই জায়গায় আমাদের কাছে আরও একটি পাত ছিল এবং এদের মাঝে একটা ফাঁকা অংশ ছিল, এই যে অংশ, এটা হচ্ছিল 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তো এর উপরে যদি আমরা একটা রেলগাড়ি চালাইতাম, তো দেখো তো ভাইয়া, এই রেলগাড়ির চাকার সাথে এই যে লাইন, এই লাইনের সাথে রেলগাড়ির যে চাকার একটা সবসময় কন্ট্রাকশন হইতো এবং এদের মধ্যে ঘর্ষণ হইতো। ঘর্ষণ হলে যখন হাত গরম হয়ে যায় তখন এই চাকা, এটা একটা ধাতব চাকা, লোহার চাকা, এবং এই রেলের যে পাত সেটা একটা লোহার রেলের পাত। তো এদের মধ্যে সবসময় কন্ট্রাকশন ফোর্স হইতো, ঘর্ষণ হইতো। এই ঘর্ষণের কারণে কিন্তু এই জায়গায় তাপ উৎপন্ন হইতো, লেটসে কিউ পরিমাণ তাপ উৎপন্ন হয়। আর আমরা কি দেখছি যে এই যে একটা লোহার কোনো একটা বস্তু হয়, এর উপরে যদি আমরা কিছু পরিমাণে তাপ প্রয়োগ করি, কিউ পরিমাণে তাপ দেই, তার দৈর্ঘ্য কিন্তু কিছু পরিমাণ এল পরিমাণ, স্মল এল পরিমাণ বেড়ে যায়। তো এখন আমরা দেখব যে তার শুরুতে কিন্তু এল ছিল হচ্ছে, আর দৈর্ঘ্য ছিল হচ্ছিল ক্যাপিটাল এল, এবং তাপ দেওয়ার পরে তার দৈর্ঘ্য বেড়ে হচ্ছিল স্মল এল। তো এই জায়গায় থেকে কিন্তু আমরা পাইছিলাম যে আলফা ইকুয়াল টু হচ্ছিল এল ডিভাইডেড বাই এল ডেল থিটা। দে একক তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো এই রেলের ক্ষেত্রে তো একটা সেম কাহিনী ঘটছে, এদের মধ্যে ঘষা খাইছে, ঘষা খাওয়া ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হয়েছে। তো এই জায়গায় সব কিছু দেওয়া আছে, কি দেওয়া আছে, কতটুকু দৈর্ঘ্য বাড়ছে 3 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। এই পুরো শুরুতেই রেল লাইনের দৈর্ঘ্য কত ছিল 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, এবং এর দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা দেওয়া আছে, এবং দেওয়া আছে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। তো এইবার আমরা কিন্তু এই সমীকরণে সব কিছুই দেওয়া আছে, আলফা ইকুয়াল টু হচ্ছে এল ডিভাইডেড বাই এল ডেল থিটা বা ডেল টি, থিটা যে কত, টিও সেই কত। তো আমাদের লাগবে হচ্ছিল এই এল, আমরা দেখবো হচ্ছিল যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় কতটুকু হচ্ছে। যদি এই দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারের বড় হয় এই স্মল এল, তাহলে এটা অনিরাপদ। যদি 3 সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছিল এল, তাহলে এটা নিরাপদ। অথবা যদি এরকম হইতো যে 3 সেন্টিমিটার লেস দেন এল, এইটা আর এই দুইটার জন্য সমীকরণটা স্যাটিসফাইড হবে। যদি এরকম হয় যে যতটুকু ফাঁকা রাখা হয়েছে তার থেকে দৈর্ঘ্য বেড়ে গেছে, তাইলে কিন্তু রেলটা, আর এই রেলটা কিন্তু আর সোজা থাকতো না, বাঁকা হয়ে যায়। তা যদি বাঁকা হয়ে যাইতো তাহলে এই চাকার এই হরিজন্টাল লাইন বরাবর থাকতো না, এই চাকাটা ডিরেকশনাল ফোর্স চেঞ্জ করে বাইরে পড়ে যেত, মানে এই জার্নিটা নিরাপদ হইতো না, এটা একটা দুর্ঘটনামূলক জার্নি হইতো। তো আমাদের লাগবে হচ্ছে এই এলটা কত, এই জার্নিটাই যদি নিরাপদে হতে চাই তাহলে এই এলটা হতে হবে 3 এর সমান অথবা 3 এর থেকে ছোট। তাই তো, এই 3 এর থেকে ছোট অথবা 3 এর সমান হওয়া লাগবে। এইবার আমাদের দরকার হচ্ছে হলো এল বের করবো আমরা, হচ্ছে এল। এই সমীকরণটা দেখো তো ভাই কি কি দেওয়া আছে, সবই দেওয়া আছে তোমাকে। আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা দেওয়া আছে কত 11.6 ইন্টু 10⁻⁻6 পার ক্যালভিন। দেওয়া আছে কত তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা 12 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা পরিবর্তন সেলসিয়াস স্কেলেও তা ক্যালভিনের স্কেলেও তা। দেওয়া আছে হচ্ছে এর
আদি দৈর্ঘ্য এল, ইনিশিয়াল লেন্থ এল ইকুয়াল টু দেওয়া আছে কত 18 মিটার। আর কি দেওয়া আছে সব, আর কি লাগবে, আর লাগবে হচ্ছে স্মল এল ইকুয়াল টু হোয়াট। এই সমীকরণে এই স্মল এল যদি আমরা বের করতেছি তাহলে কি দরকার, আলফা এল ডেল টি। দেখো তো সব কিছু দেওয়া আছে না তোমাকে, আলফার মান দেওয়া আছে 11.6 ইন্টু 10⁻⁻6 ইন্টু ডেল থিটার মান, এল এর মান দেওয়া আছে হচ্ছে 18 এবং ডেল থিটার মান দেওয়া আছে 12। তো এবং এই সমীকরণকে সলভ দিলেই কি আনসার পাওয়া যায় না, সমীকরণকে সলভ দিলেই আনসার। এটা হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনের আনসার, ঘ। তো এই সমীকরণগুলো আমরা কিভাবে সলভ করবো, এই জায়গায় লিখবো ছিল দেওয়া আছে তো পরীক্ষার হলে তুমি কিভাবে সলভ করবে, দেওয়া আছে এত এত আর আমরা জানি, এই জায়গায় লিখবে যে আমরা জানি যে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে হলো এল ডিভাইডেড বাই এল ডেল থিটা। তো এল ইজ ইকুয়াল টু হচ্ছে হলো আলফা এল ডেল থিটা। এবার তুমি মান বসাও, মান বসায় এই জায়গায় যেটা পাবে সেটি হচ্ছে হলো টোটালটার আনসার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই কোশ্চেনটা যদি তুমি ভাই না পারো তাহলে তোমার অন্তত পরীক্ষা দেওয়া উচিত না। কারণ এই যে দেখো রিসেন্ট ইয়ারে আসা কোশ্চেন, এই দেখে আমার মুখের কথা ভাইয়া, তুমি ইতিহাসটা দেখো, এরপরে তুমি সিদ্ধান্ত নাও যে তোমার কি করা উচিত। এত সিম্পল কোশ্চেন যদি তুমি না পারো, তো এই কোশ্চেন দেখার পরে অনেক স্টুডেন্ট বলবে যে ভাই আমি নিজের প্রতি কনফিডেন্স পাইছি, আমি পারবো। তো আমাদের মুসলিম যুবকদের সব থেকে বড় সমস্যাগুলো কি বর্তমানে, এদের ভিতরে সব থেকে বড় সমস্যাগুলো হলো কনফিডেন্সের অভাব। এরা প্রতিনিয়ত বলে এরকম যে ভাই আমাকে কিছু লাইফ চেঞ্জিং মোটিভেশন দেন, আমি আমার জীবনটাকে নিয়ে হতাশ, মানে আমি কিছু পারছি না। তো দেখো ভাইয়া, তোমার জন্ম কিন্তু আসলে হারার জন্য হয় নাই। কেন তোমার জন্ম হারার জন্য হয় নাই, একটু যদি ফিডব্যাকে ফিরে তুমি তাকাও যে তোমার জন্ম যখন হয়েছে, আমরা জানি একজন পিতার স্পার্মে যদি 3 লক্ষ শুক্রাণু না থাকে তাহলে সেই পিতার স্পার্ম থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করে না। সেই 3 লক্ষ শুক্রাণুর ভিতরে তুমি একজন সফল শুক্রাণু, যে কিনা বাকি 2,99,999টাকে শুক্রাণুকে পরাস্ত করে তুমি তোমার অবস্থার জানান দিয়েছো। ইউ আর দ্য গাই, ইউ আর বর্ন ফাইটার। ইয়ার অফ বর্ন ফাইটার মানে তোমার জন্মই হয়েছে আসলে যুদ্ধ করার মাধ্যমে, এবং সেই যুদ্ধে তুমি একজন বিজয়ী সেনা। আর সেই তুমি যদি বলো যে ভাই আমার এই অঙ্কটা করতে একটু সময় লাগে, অথবা এই অঙ্কটা আমি আসলে পারি না, তো আমি তোমাকে বলবো যে লেটস ট্রাই এগেইন, তুমি আরো একবার চেষ্টা করো। হাল না সেরা হাল বিজয়ী সেনা আসলে কে হয়, যে শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে টিকে থাকে, সেই হচ্ছে হলো বিজয়ী সেনা। তো তুমি যদি বলো যে ভাই আমি পারি না অথবা আমার দ্বারা হচ্ছে না, তো তোমাকে আমি বলবো যে লেটস ট্রাই এগেইন। তুমি যে কি পারো তার অবস্থার জানান অলরেডি তুমি দিয়ে রাখছো, যে একজন রানিং সরকার, চলমান সরকার, তার এগেইনস্টে গিয়ে তুমি তাকে পতন করে দিয়ে তুমি দেখাই দিছো যে তুমিও পারো। আর সেই তুমি যদি এখন বলো যে ভাই আমি পারি না, এই অঙ্কটা আমার করতে একটু সময় লাগে, তাহলে আমি এই শব্দটা বিশ্বাস করি না, কোনোভাবেই বিশ্বাস করি না। তুমিও পারো। নিজের প্রতি দয়াশীল হওয়া বন্ধ করো, নিজের প্রতি দয়াশীল হওয়া বন্ধ করো, নিজেকে একটু পরিশ্রম করাও। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কোরআনে প্রথম যে আয়াত নাযিল করেছিলেন সেটা ছিল ইকরা রব্বি বিসমিকাল্লাযী খলাক। তো তোমার রিলিজিয়ানেই তোমাকে বলছেন পড়ার কথা, আর সেই তুমি যদি না পড়ো এবং তুমি যদি এরকম বলো যে ভাই আমি পারি না অথবা ভাই আমার দ্বারা আর হচ্ছে না, তো আমি তোমাকে বলবো যে ভুলে দাও অতীতে তোমার কি হয়েছে, সব কিছু ভুলে দাও। কারণ অতীতের সব কিছু ভুলে যায়, এগিয়ে যায় পজিটিভ মানুষগুলো। তো নেভার স্টপ ডুইং ইউর বেস্ট। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনার ভালো করবেন সব সময়। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন যে আমার প্রত্যেকটা আদম সন্তানকে আমি পুরস্কৃত করেছি, কারণ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর সব থেকে সেরা মানব, সেরা প্রাণী হিসেবে পৃথিবীতে দিয়েছেন আপনাকে। কোরআন তো আপনাকে সরাসরি অনুমোদন দিয়ে দিয়েছেন যে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। আর আমরা জানি যে এই বয়সে টিনেজারের এই বয়সের মানুষগুলো অনেক বেশি পজিটিভ থাকে। তো ভাই আমি কি বললাম জানি না, বাট আমি আপনাকে কিছুটা
মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম। তো আমার কথা বিশ্বাস রাখুন এবং নিজের প্রতি কনফিডেন্স রাখুন। আপনি পারেন এই সব কিছুকে পরিবর্তন করাই দিতে। কারণ আমরা জানি যে পৃথিবীর যত কিছুর পরিবর্তন হয়েছে সব কিছুর পরিবর্তন হয়েছে যুবকদের হাত ধরে, আর সেই তালিকায় তুমি অন্তর্ভুক্ত। তো নিজেকে পরিবর্তন করাও, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তোমাকে সফল করবেন। তো নিজের প্রতি দয়াশীল হওয়া বন্ধ করো আর ক্রমাগত এগিয়ে দাও। এইবার আমরা দেখবো হচ্ছিল রাজশাহী বোর্ড 2024। যদিও এর স্টেটমেন্টটা অনেক বড়, তাও আমি তোমাদের জন্য এই অঙ্কটাও পরিশ্রম করে বোর্ডে তুলে এরপর তোমাকে সলভ করে দেখাবো যে কিভাবে এগুলো সলভ করতে হয়। দৃশ্যকল্প 1, রাজশাহী বোর্ড 24। দৃশ্যকল্প 1, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 700 গ্রাম ভরের একটি বস্তুকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 700 গ্রাম ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 262.5, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 262.5 গ্রাম, 262.5 গ্রাম পানিতে নিমজ্জিত করলে মিশ্রণের তাপমাত্রা করলে মিশ্রণের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। মিশ্রণের তাপমাত্রা পাওয়া যায় হচ্ছিল কত, 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস। দৃশ্যকল্প 2, 50 গ্রাম ভরের অপর একটি বস্তুর তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে অপর একটি বস্তুর তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 18,000 জুল তাপের প্রয়োজন। গ নম্বর কোশ্চেন, দৃশ্যকল্প 1-এ পানির গৃহীত তাপ নির্ণয় করো।
গ নম্বরে কি বলছে, দৃশ্যকল্প একের দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এর বস্তু কোন উপাদানের তৈরি? দুইয়ের কোন উপাদানের তৈরি? তো পানির আপেক্ষিক গৃহীত তাপ কত? দৃশ্যকল্প 1 কি গ্রহণ করছে? পানি তাপ গ্রহণ করছে, শুধু পানি। 200°C তাপমাত্রা, এই পানি তাপ গ্রহণ করে কত হয়েছে? মিশ্রণের তাপমাত্রা 50°C। তো তাপমাত্রা পরিবর্তন কত হয়েছে? পানির গৃহীত তাপ। পানির গৃহীত তাপ Q হচ্ছিল M S ডেল থিটা বা ডেল টি। এখানে কি কি দেওয়া আছে? সবই তো দেওয়া আছে। এখানে পানির ভর দেওয়া আছে, M দেওয়া আছে কত? 262.5 262.5 262.5 গ্রাম পানি দেওয়া আছে, গ্রাম। তো গ্রামকে আমরা কেজিতে নিয়ে যাব। পানির এস তো আমরা জানি 4200 জুল পার কেজি, এবং তাপমাত্রা পরিবর্তন ডেল টি কত? T2 মাইনাস হচ্ছে T1। তো মিশ্রণের তাপমাত্রা কত হয়েছে? মিশ্রণের তাপমাত্রা হয়েছিল 50°C, এবং আগে কত ছিল তাপমাত্রা? তাপমাত্রা আগে ছিল হচ্ছে 30°C। তার মানে তাপমাত্রার পরিবর্তন কত হয়েছে? 50 - 30 হয়েছিল 20°C। তো এই সমীকরণে যদি আমরা মানগুলো বসাই দিই, একদম ডিরেক্ট আনসার পেয়ে যাব। যে বস্তুর ভর এত গ্রাম, 262.5 × 10⁻³ ইন্টু হচ্ছে হলো S 4200 ইন্টু হচ্ছিল 20। এটা ছিল কিউ। সলভ দিলেই আনসার। সলভ দিলেই আনসার। ঘ নম্বর, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর বস্তুটি কোন কোন উপাদানের তৈরি? সলভ দিলেই আনসার, একদম দুমায়া সলভ দিলেই আনসার। আচ্ছা, দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এর বস্তুগুলো কোন কোন উপাদানের তৈরি? এই উপাদানের তৈরিগুলো বের করার জন্য কি কি? প্রথম বস্তু মিশ্রণ, মানে শুরুতে আমাদের কাছে একটা বস্তু ছিল, এই একটা বস্তু যার তাপমাত্রা ছিল 200°C। এরপর এই বস্তুকে আমরা এই পাত্রে কিছু পরিমাণ পানি ছিল যার তাপমাত্রা ছিল 30°C। এই বস্তুকে যদি আমরা এই পানির ভিতরে প্রবেশ করি, তখন এই বস্তু এবং এই পানির তাপমাত্রা মিলে হয়েছে হচ্ছিল, এই মিশ্রণের তাপমাত্রা হয়েছে হচ্ছিল কত? 50°C। তার মানে এর তাপমাত্রা কিছু পরিমাণ কমছে। এর তাপমাত্রা কমে হয়েছে হচ্ছিল 50°C, এবং এর তাপমাত্রা বেড়ে হয়েছে হচ্ছিল 50°C। তো এই গৃহীত তাপমাত্রা এবং বর্ধিত তাপমাত্রা হচ্ছিল যদি সমান হয়, পানির তাপমাত্রা লেটসে Q2 এবং এই
যে বস্তু ছাড়ছে তার তাপমাত্রা শুরুতে ছিল হচ্ছিল Q1। তো আমরা জানি গৃহীত তাপমাত্রা ইকুয়াল টু হচ্ছিল বর্ধিত তাপমাত্রা। শুরুতেই আমরা শিখছি যে বর্ধিত তাপমাত্রা ইকুয়াল টু হচ্ছিল গৃহীত তাপমাত্রা। গৃহীত তাপমাত্রা তো বর্ধন করছে কে? এই Q1 ইকুয়াল টু হচ্ছিল কি Q2। তো Q1 ইকুয়াল টু আমরা লিখতে পারি না M1 S1 ডেল θ1 আচ্ছা ডেল T1 আর Q2 ইকুয়াল টু লিখতে পারি হচ্ছিল M2 S2 ডেল T2। তো আমাদের লাগবে হচ্ছিল এর প্রথম বস্তু যে পানির এস কিন্তু আমরা জানি 4200, এটা কিন্তু বলাই লাগবে না, আমরা পানিরটা কিন্তু জানি। কিন্তু এই যে বস্তু, এই বস্তুর কি আপেক্ষিক সুপ্ততাপ দেওয়া আছে? দেওয়া নেই। তো যদি আমরা কোনো বস্তু জানতে চাই যে এই যে জায়গায় একটা তরল আছে, এই তরলের আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছিল 4200, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি যে এই যে পাত্রে যে বস্তুটি আছে সেটি হচ্ছিল পানি। তো আমরা এবার দেখবো যে এই গ নাম্বারে কইছে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর কি কি বস্তু আছে, মানে কোন কোন উপাদানের তৈরি এই বস্তুগুলো, কোন কোন উপাদানের তৈরি। তো এই উপাদান বের করতে হলে আমাদের জানতে হবে যে এই বস্তুগুলো কিসের, সেইটা বের করতে লাগবে হচ্ছিল আপেক্ষিক সুপ্ততাপ। তো প্রথম বস্তু যে তাপ ছাড়ছে তার তাপমাত্রাই তো আমরা বের করব আপেক্ষিক সুপ্ততাপ S1 ইকুয়াল টু কি লাগবে হচ্ছিল M2 S2 এবং ডেল T2, আর এখান থেকে আমরা পাবো হচ্ছিল M1 ইন্টু হচ্ছিল ডেল T1। সলভ দিলেই আনসার। দেখো তো এই সমীকরণে সব দেওয়া আছে হচ্ছিল পানির ভর, পানির আপেক্ষিক সুপ্ততাপ এবং পানির তাপমাত্রা। পানির তাপমাত্রা কত হয়েছে? পানির তাপমাত্রা পরিবর্তিত হয়েছে হচ্ছিল 20। পানির তাপমাত্রা পরিবর্তিত হয়েছে কত? 20, মানে 50 মাইনাস 30 মানে 20। পানির এস দেওয়া আছে হচ্ছে 262.5 এবং পানির ভর দেওয়া আছে 262.5 এবং পানির এস দেওয়া আছে হচ্ছে 4200। আর এরপরে এই এম কিসের? এই বস্তুর ভর কিন্তু দেওয়া আছে, বস্তুর ভরও কিন্তু গ্রামে দেওয়া আছে 700 গ্রাম। এই গ্রাম আর এই গ্রাম কেটে দেয়, তো এই যে 262.5 এই অবস্থানে গ্রাম থাকতে, এই অবস্থানে গ্রাম থাকতে, ইউনিট চেঞ্জ না করলে হইতো, গ্রাম কেটে দিত। এই অংশকে পানির এস 4200 হইতো এবং তাপমাত্রা 20 ডিগ্রি হইতো। এবং এই T2 এর তাপমাত্রা কত? শুরুতে ছিল 200 ডিগ্রি সেলসিয়াস এবং মিশ্রণের তাপমাত্রা হয়েছে কত? 50 ডিগ্রি সেলসিয়াস। তখন তাপমাত্রা কমে কত হয়েছে? শুরুতে ছিল 200 মাইনাস 50 মানে হচ্ছে 150, 150 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গায় তাপমাত্রা বসাই দাও, 150 ডিগ্রি সেলসিয়াস 150। এই আনসারটা যদি আমরা বের করি তাহলে আসবে ছিল 210। আর এই 210 কি? 210 জুল পার কেজি। 210 হচ্ছে টিন। হচ্ছিল দৃশ্যকল্প প্রথমটা গেল। এবার দৃশ্যকল্প 2 যদি আমরা বের করি, দৃশ্যকল্প 2 বের করা একদমই ইজি, কোয়াইট সিম্পল। দৃশ্যকল্প 2 এ সবকিছুই দেওয়া আছে। আমরা জানি কি কিউ ইকুয়াল টু হচ্ছিল এম এস ডেল থিটা, লাগবে হচ্ছিল এস ইকুয়াল টু হচ্ছিল কিউ বাই এম ডেল থিটা। এম ডেল থিটা, কিউ বাই এম ডেল থিটা। তো দেখো তো এই জায়গায় কিউ এর মান দেওয়া আছে না কত? 18,000 জুল। এম এর মান দেওয়া আছে কত? 500 গ্রাম। এবং তাপমাত্রা পরিবর্তন কত? 80। একবারে ডিরেক্ট আনসারে বসাই দাও। কিউ ইকুয়াল টু দেওয়া আছে কত? 18,000 এত জুল। এম দেওয়া আছে কত? 500 গ্রাম।
এবং তাপমাত্রার পরিবর্তন দেওয়া আছে কত 80°C। তো যদি আমরা বসাই দিই কিউ এর মান 18,000, তাপমাত্রা ভর দেওয়া আছে হলো 500 গ্রাম মানে 0.5 ইন্টু হচ্ছে হলো 80। যদি আমরা ক্যালকুলেশন করি 80কে 0.5 দ্বারা গুণ করলে হচ্ছে হলো 40 হচ্ছে 18,000। 0 কেটে দিলে হচ্ছে হলো 9/2। 9/2 কে কাটলে হচ্ছে হলো 4 দুগুণে 8 মানে 4.5, আর এখানে আসতেছে হচ্ছে হলো 2 শূন্য। তার মানে একটা শূন্য যদি আমরা বাদ দিয়ে দিই ফাইনাল অ্যান্সার আসতেছে কত 450 জুল পার কেজি পার কেলভিন। একদম সলভ বাই ক্যালকুলেটর ছাড়া আমি তোমার ক্যালকুলেশন করে দেখাইছি যে কিভাবে যদি তোমার ক্যালকুলেটর কোনো সময় পরীক্ষার হল অবধি গিয়ে নষ্ট হয়ে যায় এরপরে তুমি কিভাবে ক্যালকুলেটর ছাড়াই সলভ করবে, একদম ইজিলি সলভ করাই দিচ্ছে। 450 জুল পার কেজি পার ক্যালভিন, জুল পার কেজি পার ক্যালভিন পাই গেছি আমরা। সব কিছু ওভারঅল সব কিছু সলভড। তো ভাই আমরা আগামীকাল ইনশাল্লাহ পরবর্তী এই ক্লাসের আরও কিছু সিকিউ নিয়ে হাজির হব আমরা। তো তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ, আই লাভ ইউ গাইস। দেখা হবে পরবর্তী কোনো দিন আর পরবর্তী কোনো ক্লাসে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অপরকে ভালো রাখবে। কোনো ভাই ট্রেস করা যাবে না। লাভ ইউ, আই লাভ ইউ গাইস। টাটা, বাই বাই, সি ইউ।